সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম মেকানিক্স। আর মেকানিক্স থেকে আমরা আজকে যে প্রশ্নটা পড়ব, প্রশ্নে কি বলছে দেখো, সরল রেখায় একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে, সরল রেখার একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে উক্ত রেখায় চলমান একটি কণার ত্বরণ প্রদত্ত বিন্দু হতে এক্স দূরত্বে থাকাকালে মিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা বাই এক্স স্কোয়ার এর সমান হবে যদি এ দূরত্ব হতে কণাটি স্থিরাবস্থায় যাত্রা করে। তবে দেখাও যে এই দূরত্ব এবং ল্যামডা এ ডিভাইড বাই 2 মিউ এ মাইনাস ল্যামডা দূরত্বের মধ্যে ইহা স্পন্দিত হবে এবং ইহার পর্যায়কাল হবে 2 পাই মিউ এ কিউব ডিভাইড বাই রুট ওভার 2 এ মিউ মাইনাস ল্যামডা হোল কিউব। অর্থাৎ প্রশ্নে বলছে কি দেখো, আমরা চিত্র আঁকার চেষ্টা করব প্রশ্ন পড়ে পড়ে। সরল রেখার একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে, আমি চিত্রটা এখানে আঁকি, সরল রেখার, এই ধরো একটা সরল রেখা, এই সরল রেখার কোন একটা বিন্দু হচ্ছে ও, ওকে। সরল রেখার একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে মানে এই ও বিন্দুর দিকে, ও অভিমুখে মানে কি দিকে, ও বিন্দুর দিকে উক্ত রেখায় চলমান একটি কণার ত্বরণ, উক্ত রেখায় চলমান একটি কণা আমি ধরলাম যে এই বিন্দুতে আছে, ওকে। তাহলে সরল রেখা হচ্ছে ও, এই সরল রেখা, আর এই সরল রেখার ও বিন্দুর অভিমুখে ওই রেখার উপরে অবস্থিত একটা কণার ত্বরণ, ওই রেখার উপর অবস্থিত উক্ত রেখায় চলমান একটি কণার ত্বরণ প্রদত্ত বিন্দু হতে এক্স দূরত্বে থাকাকালে মিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা বাই এক্স কিউবের সমান হয়। প্রদত্ত বিন্দু হচ্ছে এটা, নির্দিষ্ট বিন্দু যেটা সেটাই হচ্ছে প্রদত্ত বিন্দু। তাহলে নির্দিষ্ট বিন্দুর অভিমুখে মানে হচ্ছে ও বিন্দুর অভিমুখে, তাহলে প্রদত্ত বিন্দু হতে এক্স দূরত্বে থাকাকালে মানে হচ্ছে এই বিন্দু থেকে যখন সে এক্স পরিমাণ দূরে থাকে, এক্স দূরত্ব মানে হচ্ছে যে কোনো দূরত্ব, ওকে, যে কোনো দূরত্বকে আমরা প্রাইমারিলি এক্স ধরতে পারি। তো এই ও বিন্দু থেকে এক্স দূরত্বে কণাটার ত্বরণ হয় এতটুকু, দূরত্বে থাকাকালে এত এর সমান হবে কি ত্বরণ, কি সমান হবে ত্বরণ, কিসের সমান হবে মিউ বাই এক্স স্কয়ার মাইনাস ল্যামডা বাই এক্স কিউবের সমান। অর্থাৎ আমরা ক্লিয়ারলি পেয়ে যাচ্ছি এফ ইকুয়াল টু এত, ইকুয়েশন পেয়ে গেছি। যদি এ দূরত্ব হতে কণাটি স্থির অবস্থায় যাত্রা শুরু করে, তো ধরলাম যে এখান থেকে এটাই হচ্ছে ছোট হাতের এই দূরত্ব, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ হচ্ছে এই জায়গায়, আর এখানে বস্তুটা কণাটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় যাত্রা করে। তবে দেখাও যে এই দূরত্ব মানে হচ্ছে এই দূরত্ব এ, তবে দেখাও যে এই দূরত্ব মানে হচ্ছে এই যে এই দূরত্ব যেটা একটু আগে বলছিল সেই দূরত্বের কথা বলতেছে। তবে দেখাও যে এই দূরত্ব এবং এত দূরত্বের মধ্যে ইহা স্পন্দিত হবে। অর্থাৎ এই দূরত্ব মানে হচ্ছে এখানে, অর্থাৎ ও থেকে ও এই বিন্দুর দূরত্বটাই ওরা এই দূরত্ব বলে মিন করছে, এই দূরত্ব এবং এত দূরত্বের মধ্যে, অর্থাৎ কণাটা এখানে যে দূরত্ব আছে ওই পাশেও ঠিক ওইভাবে স্পন্দিত হওয়ার জন্য কণাটা আসলে এভাবে চলতে থাকবে, আর এভাবে চলতে গেলে তাকে এই পাশেও তো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আসতে হবে। তো ওরা বলতেছে এই দূরত্ব এবং এত দূরত্বের মধ্যে স্পন্দিত হবে, অর্থাৎ এই ও থেকে এত দূরত্ব আর এখান থেকে একটুক দূরত্ব, এই দূরত্বের মধ্যে ও আসলে আসা যাওয়া করবে, এটা আমাকে দেখাইতে হবে। অর্থাৎ আলটিমেটলি ওরা বুঝাতে চাচ্ছে এই এ দূরত্ব থেকে এইখানে যে দূরত্বটা হবে সেই দূরত্বটা হবে ল্যামডা এ বাই 2 মিউ এ মাইনাস ল্যামডা, এই দূরত্ব, আর এটুকের মধ্যেই ওরা স্পন্দিত হবে এবং ইহার পর্যায়কাল হবে 2 পাই মিউ এ কিউব ডিভাইড বাই এত। অর্থাৎ আমাকে এই পর্যায়কালটা বের করতে হবে এবং এই দূরত্বটাও বের করতে হবে। অর্থাৎ আমাকে বুঝাইতে হবে যে কণাটা ঠিক কোথা থেকে কোথা পর্যন্ত এসে স্পন্দন সৃষ্টি করতেছে এবং সে এই বিন্দু থেকে শুরু করে আরেকটা যে বিন্দু পর্যন্ত সে আসতেছে সেই বিন্দুটার পয়েন্টের নাম হবে ল্যামডা এ বাই 2 মিউ এ মাইনাস ল্যামডা, আর সে এই ডিস্টেন্সের মধ্যেই সে আসা যাওয়া করতে থাকবে, আজীবন স্পন্দিত হতে থাকবে। এবং এই বিন্দু থেকে এই লাস্ট বিন্দুতে এসে আবার এই বিন্দুতে যাওয়ার যে সময় হবে সেই সময়টা হবে 2 পাই মিউ এ কিউব ডিভাইড বাই এত, ওকে। অর্থাৎ পর্যায়কাল আমরা যেটা টি ইকুয়াল টু বের করি। তো আমরা এই প্রশ্নটা করার চেষ্টা করবো। এখানে একটা ঘ্যাবলা আছে, এখানে অনেকগুলো ঘ্যাবলা আছে। ঘ্যাবলা হচ্ছে প্রথমত ঘ্যাবলা হচ্ছে আমাদেরকে কি বের করতে বলছে সেটা বোঝার চেষ্টা করা, আর সেকেন্ডত ঘ্যাবলা আছে এতদিন আমরা যেগুলো করছি অঙ্ক সেগুলোর সাথে এই প্রশ্নের কাছাকাছি মিল থাকলেও এটাতে ধারাবাহিকতা একটু স্ক্রিপ্ট করবে। অর্থাৎ গত ক্লাস পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছি তাদের প্রশ্ন প্রায় একই অভিমুখে সবকিছু ঠিকঠাক থাকার পরেও আজকের প্রশ্নে একটু ধারাবাহিকতা ডিসমেনটেইন হবে গত ক্লাসের সাথে, কিন্তু আহামরি তেমন কোনো সমস্যা না। আর ইন্টিগ্রেশনটা খুবই কঠিন, যে কারণে আমাকে এই অঙ্কটা করাই দিতে হচ্ছে, ওকে। খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু পরীক্ষায় আসছে, একবার আসছে পরীক্ষায়, হ্যাঁ 2বার আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, কঠিন, সেজন্য আমি করাই দিচ্ছি।
ছেড়ে দিলেও পারতাম, যাই হোক। তাহলে দেখো এখন আমরা এটার জন্য বাংলা বর্ণনাগুলো করব, বাংলা বর্ণনাগুলো আমরা আগের মতো করেই করব। তোমরা আমার সাথে সাথে লিখে ফেলিও, আমি আসলে লিখে সময়টা নষ্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট বলে দিই যে বাংলা বর্ণনাটা কীভাবে লিখবা। বলবা যে মনে করি ও এ সরল রেখার এ বিন্দুতে, অর্থাৎ গত ক্লাস পর্যন্ত যেভাবে বাংলায় বর্ণনা করছে ঠিক এক্স্যাক্টলি সেভাবে বাংলায় বর্ণনা করব। তাহলে বলবো মনে করি ও এ সরল রেখার এ বিন্দুতে কণাটি স্থির অবস্থায় আছে। ওকে, মনে করি ও এ সরল রেখার এই বিন্দুতে কণাটি স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থেকে ও বিন্দু অভিমুখে এফ ত্বরণে যাত্রা শুরু করে টি সময় শেষে পি বিন্দুতে এসে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এই সময়ে কণাটি এক্স ইকুয়াল টু এ থেকে এক্স দূরত্ব অতিক্রম করে। এক্স ইকুয়াল টু ও এ সমান এ থেকে এক্স ইকুয়াল টু ও পি সমান এ এক্স দূরত্ব অতিক্রম করে। এই কথাগুলো বাংলা কথাগুলো টোটাল তুমি লিখে দিবা প্রথমে। এটা আমি এই জন্যই আর লিখাচ্ছি না, কারণ হচ্ছে গত যে কয়টা ক্লাসে তুমি যেভাবে লিখছো আজকেও ঠিক সেভাবে লিখতে হবে। তো এখানে একটা শব্দ দেখো ত্বরণ, এখানে ত্বরণের কথা বলার কারণে যেহেতু এখানে ত্বরণ এরকম হয় বলছে, সেহেতু আমি আর এখানে অ্যাম্বরের কথাটা উল্লেখ করি নাই। যেসব জায়গায় বলের কথা বলছে সেখানে আমাকে অ্যাম্বরের কথা উল্লেখ করতে হয়েছে, বস্তুর ভর এম এটা উল্লেখ করতে হয়েছে। তো যেহেতু ত্বরণ এত বলছে তো সেখানে আর আমার আলাদা করে এমকে টানার কোনো প্রয়োজন নাই, এম এর কোনো প্রয়োজনীয়তাই এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা প্রশ্ন অনুসারে থেকে শুরু করব। তাহলে আমরা বলবো যে প্রশ্ন মতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে মিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই এক্স কিউব। ওকে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এই ইকুয়েশনে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা নেগেটিভ চিহ্ন অ্যাপ্লাই করব, কারণ এটা ও বিন্দু অভিমুখে আসতেছে, যার কারণে আমি এখানে শুরুতেই একটা নেগেটিভ চিহ্ন অ্যাপ্লাই করবো। আর নেগেটিভ চিহ্ন অ্যাপ্লাই করলে অবশ্যই আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে, নাইলে কিন্তু আমরা আলটিমেটলি নেগেটিভ চিহ্ন ব্যবহারের যে গুরুত্ব সেটা এখানে দিতে পারবো না। ওকে, তো এখানের ক্যালকুলেশনটাই আসলে একটু কঠিন। তো এখন এফ ইকুয়াল টু এত আমরা পাইলাম। এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে এই এফকে আমরা ডিভি বাই ডিটি লিখতে পারি, ডিভি বাই ডিটি, এবং ডিভি বাই ডিটিকে আমরা পরে লিখতে পারি যে এভাবে লিখতে পারি যে ভি বাই ডিএক্স, এভাবে লিখতে পারি ভি ডিভি বাই ডিএক্স আসে। পরে ডিএক্সকে আমরা এখানে নিয়ে আসতে পারি, ফলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় ভি ডিভি ইকুয়াল টু মাইনাস এত ডিএক্স। জাস্ট এইটুকু তোমরা পারবা, যে কারণে আমি এগুলা করিয়ে সময় নষ্ট করি নাই, কারণ হচ্ছে অঙ্কটা এমনিতেই ভয়াবহ একটা অঙ্ক। একটু পরেই তুমি বুঝতে পারবা যে এখানে কি পরিমাণ কষ্ট হয়। ওকে, তো এখন দেখো এটা দূরত্বের সাপেক্ষে বেগের একটা ইন্টিগ্রেশন আমরা এখন করে দিব। তো এখানে কেন নেগেটিভ নিচ্ছি তুমি সেটা চাইলে বলতে পারো। তুমি বলবা যে যেহেতু দূরত্ব কমলে বেগ বাড়ে, অথবা কণাটি ও বিন্দু অভিমুখী, সেজন্য আমরা কি নিছি, ঋণাত্মক নিছি। তুমি সহজ ভাষায় বলবা যে যেহেতু দূরত্ব কমলে বেগ বৃদ্ধি পায়, সেহেতু আমরা কি করছি, সেহেতু আমরা ঋণাত্মক চিহ্ন নিছি। এইভাবে একটা কথা বলে দিতে পারো, এতদিন যেভাবে বলছো সেভাবে বলবো আর কি। তো এখন আমি এটাকে ইন্টিগ্রেশন কোন সীমার মধ্যে করবো সেটা একটু দেখি। প্রত্যেক দিনের মতোই যখন কণাটা এখানে ছিল তখন স্থির অবস্থায় ছিল, এই দূরত্ব হতে কণাটি স্থির অবস্থায় যাত্রা করে। তার মানে যখন আমি কণাটার দূরত্ব এক্স ইকুয়াল টু এ ধরছি যে জায়গাতে, সেই জায়গায় কণাটা স্থির অবস্থায় ছিল, আর এখানে এসে কণাটার বেগ হয়েছিল ভি। সেজন্য আমরা বলবো যে যখন এক্স ইকুয়াল টু হচ্ছে এ তখন ভি ইকুয়াল টু হচ্ছে 0, আর যখন এক্স ইকুয়াল টু এক্স তখন ভি ইকুয়াল টু হচ্ছে ভি। ওকে, তাহলে এখন এই সীমার মধ্যে আমি উপরের সমীকরণটাকে ইন্টিগ্রেশন করে দিব এবং আনসার আনার চেষ্টা করব। তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা পাবো ভির ইন্টিগ্রেশন হবে 0 থেকে ভিতে ভি ডিভি, এবং এটার ইন্টিগ্রেশন হবে মাইনাস চিহ্নটা ধ্রুবক, তাকে আমি বাইরে রেখে দিই। ইন্টিগ্রেশন হবে এ থেকে এক্স এর মধ্যে মিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই এক্স কিউব ডিএক্স। ব্যাস, এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করে আনসার আনার চেষ্টা করব যেটুকু পারি। ওকে, তো আমি বলছিলাম যে এখানে একটা ধারাবাহিকতা মিসিং হবে, অন্যান্য অঙ্কের সাথে ধারাবাহিকতাটা একই রকম আমরা রাখতে পারবো না, একটা বিশেষ প্রয়োজনে সাহায্য, মানে এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য কাজটা করতে পারবো না। ওকে, যদি আমি ইন্টিগ্রেশন করি শেষ পর্যন্ত আমি যেটা পাবো সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই 2। আমি সেজন্য সেটা সরাসরি ভি স্কোয়ার বাই 2 লিখে দিচ্ছি, কারণ এখানে ভি স্কোয়ার বাই 2 ছাড়া আর কিছুই আসবে না। তুমি সারাদিন প্রত্যেকটা অঙ্কে একই ইন্টিগ্রেশন বারবার কেন বুঝাবো। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইনাস তার জায়গায় থাকবে মিউ বাই এক্স স্কোয়ারকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে মিউ তার জায়গায় থাকবে, আর এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে মাইনাস 1 বাই এক্স। মিউ মাইনাস 1 বাই এক্স হবে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন।
আমি ঠিক কোথায় জানি করছিলাম তো, ওকে আমি এখানে আসলে করি নাই শেষ পর্যন্ত, বাদ দিই। তাহলে আমরা কি বললাম, ওর ইন্টিগ্রেশন হবে মাইনাস এত। কেন ইন্টিগ্রেশন এমন হবে আমি এই বিষয়টা একটু এখানে ব্যাখ্যা করার চেষ্টা করি, সহজ জিনিস। জাস্ট আমরা বলতে চাচ্ছি যে এখানে মিউ হচ্ছে ধ্রুবক, ইন্টিগ্রেশন হবে শুধু 1/x²কে। তো 1/x² যে কথা, x ইনভার্স 2 একই কথা, আর x ইনভার্স 2 এর ইন্টিগ্রেশন হবে x⁻² -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। তো এখন আমি যদি এখানে হিসাব করি তাহলে নিচে একটা নেগেটিভ 1 থাকবে আর উপরে হবে x ইনভার্স 1। তো x ইনভার্স 1কে আমরা 1/x লিখতে পারি, আর নেগেটিভ চিহ্ন নিচে যেটা সেটাকে সামনে বা উপরে দিয়ে দিতে পারি, তাহলে আমরা পাচ্ছি -1/x। তো মিউ তার জায়গায় থেকে যাচ্ছে, আর বাকিটার আনসার আসতেছে -1/x। ঠিক একইভাবে ওকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাসটা, আর এখানে পাবো λ/2x², λ/2x²। এখন এটার ইন্টিগ্রেশন আবার কিভাবে হইলো, এটার ইন্টিগ্রেশন হইলো কি, এখানে ল্যামডা যেমন আছে তেমন থেকে যাবে, ইন্টিগ্রেশন হবে x ইনভার্স 3 এর, অর্থাৎ 1/x³ আমরা x ইনভার্স 3 লিখতে পারি। তো যখন আমি x ইনভার্স 3 কে ইন্টিগ্রেশন করতে চাইবো তখন এখানে আনসার আসবে -3 + 1, আর এখানে আসবে -3 + 1, ফলে নিচে আসবে -2, আর উপর আসবে x ইনভার্স 2 মানে হচ্ছে 1/x², একটা 2 থাকবে তার সাথে, 2 থাকবে, আর মাইনাস চিহ্নটাকে আমি নিচে বা সামনে, নিচে যেটা আছে সেটাকে সামনে লিখতে পারি। তাহলে 1/2x² আসতেছে, সেখানে নেগেটিভ আসতেছে, ওই নেগেটিভটা এই নেগেটিভের সাথে গুণ হয়ে আমরা পজিটিভ করে দিছি, আর ওর আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে a থেকে x পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা মোটামুটি ইন্টিগ্রেশনটা শেষ করলাম। এবার আমাদের কাজ হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে ইন্টিগ্রেশনের আনসারটার কি অবস্থা হয় সেটা দেখা। তো আমি যদি x এর জায়গায় x বসাই, তা আচ্ছা একটা কাজ করি, আপার লিমিট লোয়ার লিমিট বসানোর আগে আমি ভিতরের মাইনাসটা আগে এখানে গুণ করে দিই, ফলে চিহ্নের একটা পরিবর্তন হবে এবং তারপর আমরা আপার লিমিট লোয়ার লিমিট চিন্তা করতে পারবো। তো আমি যদি ভিতরের মাইনাসটা এখানে গুণ করে দিই তাহলে আমরা এই মাইনাসটা গুণ করে দিই, এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস, তাহলে আমাদের জন্য একটু তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। এবার আমরা x বসাবো আপার লিমিট x এর জায়গায়, তাহলে μ/x মাইনাস λ/2x² হবে, মাইনাস লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসানোর সময় আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব, আর a যদি বসাই লোয়ার লিমিট তাহলে হবে μ/a মাইনাস λ/2a², এবং এই হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট ব্যবহারের ফলাফল। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই μ/x আর μ/a এই দুজনকে একসাথে রাখবো এবং এদের থেকে মিউ কমন নিব। তাহলে খুব ভালো করে খেয়াল করো, এই দুজন থেকে মিউ কমন নিচ্ছে, ওর থেকে যদি মিউ কমন নিই তাহলে ও আমাকে আর বাকি রাখবে 1/x, আর ওর থেকে যদি মিউ কমন নিই তাহলে ও আর আমার জন্য বাকি রাখবে -1/a। মাইনাস কেন, কারণ ও তো আগে ব্র্যাকেট থেকে বেরোবে তারপর কমন নিব, ব্র্যাকেট থেকে যখনই বেরোবে তখনই তার সামনে মাইনাস আসবে, আর তারপর যখন কমন নিব এই ঘটনাটা ঘটবে। একইভাবে আমি এই দুজন থেকে -λ/2 কমন নেব, -λ/2 কমন নিয়ে নেব। -λ/2 যদি কমন নেই, ওর কাছ থেকে যদি -λ/2 কমন নিই তাহলে ওর কাছে থাকবে 1/x², খুবই সিম্পল। আর ওর কাছ থেকে আমি যদি -λ/2 কমন নিই, ও আগে এখান থেকে বেরোনোর সময় মাইনাসে হয়ে যাবে প্লাস, ওকে, মাইনাসে হয়ে যাবে প্লাস। সেই প্লাস থেকে আমি যদি মাইনাস কমন নিই তাহলে ও আলটিমেটলি থাকবে -1/a²। ওকে, খুব ভালো করে খেয়াল করবা। আমি আবার অন্যভাবে বুঝাই, এর থেকে -λ/2 কমন নিয়েছে, ফলে ও হয়ে গেছে +1/x², আর ওর থেকে যখন আমি এই -λ/2 কমন নিছি তখন এই মাইনাসটা রয়ে গেছে এবং 1/x², নেগেটিভ 1/x² ওর সাথে ছিল। এবার দেখো এটাকে তুমি এভাবে লিখতে পারো, a² - b² সূত্রে অ্যাপ্লাই করতে পারো, যেহেতু মাঝখানে মাইনাস আছে। তুমি এটাকে 1/x² চিন্তা করতে পারো, এটাকে 1/a² চিন্তা করতে পারো, ফলে ওর a² - b² সূত্র কি হবে সেটা একটু দেখো, আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে এটা হবে 1/x - 1/a মাইনাস λ/2, আর এখানে আমরা লিখতে পারি 1/x + 1/a, একটা হচ্ছে 1/x - 1/a, কারণ a² - b² সূত্র হচ্ছে a + b × a - b। ওকে, তাহলে এখন আমি এটা আপাতত মুছে ফেলি, এই মুহূর্তে এটা দরকার নেই, একটু পরে যখন প্রয়োজন হবে তখন আমরা আবার আঁকবো। তাহলে এখন দেখো এই বান্দার কাছে 1/x - 1/a আছে, আবার এই বান্দার কাছেও 1/x - 1/a আছে। তো আমরা দুজন থেকে 1/x - 1/a কমন নিয়ে ফেলতে পারি। তাহলে 1/x - 1/a যদি কমন নিয়ে নিই, ওর কাছে আর বাকি থাকবে মিউ, আর মাইনাস ওর কাছে বাকি থাকবে λ/2 × 1/x + 1/a, এরকম বাকি থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি, ওর কাছ থেকে 1/x - 1/a কমন নিলে আর পাচ্ছি মিউ, আর ওর কাছ থেকে যা পাচ্ছি তা একসাথে লিখে দিই, 1/x - a কমন নিলে আর এই জিনিসটা থাকতেছে সেটা লিখে ফেলছি। তো আমাকে এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতেই হবে, কারণ আমরা যা কমন নিচ্ছি তাতে থার্ড ব্র্যাকেট ব্যবহার করা উচিত। এখন দেখো এই ইকুয়েশনের পর সাধারণত আমরা করি কি, উভয় পক্ষকে √ওভার করে দিই।
উভয় পক্ষকে রুট ওভার করে দিই, কিন্তু আজকে আমরা রুট ওভার করবো না। আমি আগেই বলছিলাম যে আমাদের একটু কি হবে, মানে আগের অঙ্কের সাথে ধারাবাহিকতার অমিল দেখা যাবে আজকের অঙ্কে। তো আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা একটু খুব ভালো করে খেয়াল করার চেষ্টা করি। আমাদেরকে যেটা বের করতে বলছে লাস্টের দিকে দেখাও যে পরে লেখা আছে সেটা এই দূরত্ব মানে হচ্ছে এই যে মূলবিন্দু থেকে এ বিন্দুর যে দূরত্ব, মূলবিন্দু থেকে এ বিন্দুর যে দূরত্ব সেটাই হচ্ছে এই দূরত্ব হচ্ছে এ, এক্স ইকুয়াল টু এ। এই দূরত্ব এবং এত দূরত্বের মধ্যে এ স্পন্দিত হবে। এই দূরত্ব এবং এত দূরত্বের মধ্যে, ধরো এদিকে একটা জায়গা আছে যার নাম আমি দেবো এ প্রাইম, এখান থেকে এত দূরের মধ্যে ও স্পন্দিত হবে এবং এই এ প্রাইম যে জায়গাটা সেই জায়গাটার মান হবে ল্যামডা এ বাই 2 মিউ এ মাইনাস ল্যামডা এ বাই 2 মিউ এ মাইনাস ল্যামডা। আমি মনে করতেছি, আমি তো জানি না আসলে এ প্রাইমে এই আনসারটা আসবে কিনা, তবে আমাদের প্রশ্ন থেকে যেটা আমাদের ধারণা হচ্ছে সেটা হচ্ছে এই দূরত্ব মানে যেহেতু এখানে এই দূরত্ব বুঝাচ্ছে, তাইলে আরেকটা যে দূরত্ব সেটা অবশ্যই ওইখান থেকে যে জায়গায় আমরা যাব সেই জায়গাটার মান এটাই হবে, না হলে তো ওদের কথাবার্তা অনুসারে স্পন্দিত জায়গাটা হচ্ছে না। আমাকে এটা বের করতে হবে ম্যাথমেটিক্যালি। এবং খেয়াল করো, আমি যে প্রসেসে বের করব বা আমরা যে প্রসেসে বের করব সেটা হচ্ছে এই বিন্দুটা এখানে থাকাকালীন স্থির অবস্থায় ছিল, অর্থাৎ তার ভি ইকুয়াল টু ছিল 0। খুব ভালো করে খেয়াল করব, এই বিন্দুটা এখানে যখন ছিল, কণাটা এখানে যখন ছিল তখন তার বেগ ছিল ভি ইকুয়াল টু 0। এই ভি ইকুয়াল টু 0 বেগ নিয়ে সে আস্তে আস্তে তার বেগ বাড়তেছে এবং ও বিন্দুতে সে তার বেগ কিন্তু হেভি বেগ, ওই হেভি বেগ নিয়ে সে এখানে বসে থাকতে পারবে না, ফলে সে আবার যেতে থাকবে এবং যেই সে এখানে ক্রস করতে থাকবে ও বিন্দু তাকে আবার আকর্ষণ করতে থাকবে এবং এই স্থির অবস্থা থেকে সে যত বেগ এখানে অর্জন করছিল তত বেগ আবার ছাপতে সে এই জায়গায় আসবে এবং এই জায়গায় তার বেগ আবার 0 হয়ে যাবে। ভি ইকুয়ালটা আবার 0 হবে। আমি এখানে লিখে দেখাচ্ছি একটু করে, ভি ইকুয়ালটা এই জায়গায় আবার 0 হবে, কারণ যেহেতু সে 0 থেকে যাত্রা শুরু করে এখানে সর্বোচ্চ বেগ আসছে, এটা যত দূরে সেখান থেকে ঠিক তত দূরে এসে সে আবার কি করবে, ওইদিকে ব্যাক করবে। তাহলে এখান থেকে সে এই জায়গায় এসে যদি তার বেগ 0 না হয় তাহলে আকর্ষণের দরুন সে তো আবার যেতে পারবে না, কারণ তার বেগ যদি এই জায়গায় এসে 0 না হয়ে অন্য কিছু থাকে তাহলে সে তো আরেকটু যাবে। তো সে ফাইনাল যে ডেস্টিনেশনে যাবে সেই ডেস্টিনেশনে তার বেগ ডেফিনেটলি 0 হবে, আর ওই 0 বেগ নিয়ে 0 হওয়ার কারণে আবার আকর্ষণের দরুন সেই দিকে যাবে এবং এখানে এসে আবার 0 হবে, আবার আকর্ষণের দরুন এদিকে যাবে এবং এই পর্যায়ে সে চলতে থাকবে। তা আমাদেরকে যেটা বুঝাইতে হবে যে এই ও থেকে এটার ডিস্টেন্স যেহেতু এ, ওইখান থেকে এইটুকু পুরোটার ডিস্টেন্স হচ্ছে এই এ থেকে এইটুকের মধ্যেই, মানে এত মানের মধ্যেই সে আসলে আপ ডাউন করতে থাকবে। এখন আমি যদি এটাকে বের করতে চাই, আমাকে বেগের মান 0 ধরা ছাড়া কোনো গতি নেই। এখানে বেগের মান 0 হইলে সে কোথায় থাকবে, ও বিন্দু থেকে এই দূরত্বে থাকবে, আর এখানে বেগের মান 0 হইলে সে কোথায় থাকবে সেটা বের করার জন্য আমি এই সমীকরণে ভি ইকুয়াল টু 0 বসিয়ে টেস্ট করার চেষ্টা করব। এতদিন আমরা যেটা করতাম সেটা হচ্ছে এখান থেকে ভি এর একটা ইকুয়েশন বের করতাম যাকে 1 নাম্বার দিতাম, আর এই ইকুয়েশন থেকে আবার ভি কে আবার আমরা ডিএক্স বাই ডিটি বানাইতাম, ভি কে আবার ডিএক্স বাই ডিটি বানাইতাম। সেখান থেকে আরেকটা ইকুয়েশন বের করতাম, যে ইকুয়েশনটা হয় এক্স ইকুয়াল টু হইতো অথবা টি ইকুয়াল টু হইতো, অর্থাৎ হয় দূরত্বের ইকুয়েশন নাইলে টাইমের ইকুয়েশন এতদিনের অঙ্কগুলোতে। কিন্তু আজকে আমরা সেটা পারতেছি না। আজকে আমরা সেটা না পারার পেছনে একটাই কারণ হচ্ছে, আমরা এক্ষুনি যদি এটাকে রুট ওভার করে দিই, যে আনসারটা আসবে তাকে ইন্টিগ্রেশনে আনা, তাকে পরবর্তীবার ইন্টিগ্রেশনে আনা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে। যে কারণে আমরা আজকে প্রথমে দেখাও যে এর এই প্রথম অংশটা বের করে ফেলবো। ইহা স্পন্দিত হবার যে ডিস্টেন্স, কতটুকু জায়গার মধ্যে সে স্পন্দিত হবে সেই ততটুকু জায়গাটা আমরা বের করে ফেলবো। কতটুকু জায়গার মধ্যে সে স্পন্দিত হবে, এ থেকে ল্যামডা এ বাই 2 মিউ এ মাইনাস ল্যামডার মধ্যে সে স্পন্দিত হবে। তো যদি সে এতটুকুর মধ্যে স্পন্দিত হয় তাহলে এই জায়গায় যেমন তার বেগের মান 0 হবে, এই জায়গায়ও তেমন তার বেগের মান 0 হবে। তো এখন আমরা এই কথাগুলা আসলে একটু সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আমি চাইলে 2টাকে এখানে গুণ করতে পারি, কিন্তু প্রয়োজন নাই, 2টাকে আমি এখানে গুণ করব না। তাহলে আবার করতেও পারি, 2টাকে এখানে গুণ করে দিই, সেটাই বেটার হয়। তাই 2টা এখানে না রাখি, 2টাকে এখানে গুণ করে তারপর আমরা ইকুয়েশন দিয়ে দিই। ওকে, তাহলে এই পাশে থাকবে শুধু ভি স্কয়ার আর এই পাশে বাকিগুলো এরকম আছে। এখন দেখো আমরা যেটা বলবো যে প্রথমে এটুকু বলি যে এই বিন্দুতে যখন আসবে তখন তার বেগটা 0 হবে না, যে কারণে সে বাম পাশে আরো কি হবে, ফোর্স করে চলে যাবে। তাহলে আমরা বলবো যে x ইকুয়াল টু 0 বিন্দুতে কণাটি, x ইকুয়াল টু 0 বিন্দু মানে কি,
এ দেখো এখান থেকে যখন বস্তুটা এখানে ছিল তখন তার মান ছিল x ইকুয়াল টু a দূরত্বে, এখানে যখন আসলো তখন বস্তুটার নাম ছিল x ইকুয়াল টু x দূরত্ব, আর কণাটা যখন এই বিন্দুতে চলে আসবে তখন আমরা সেটাকে বলবো যে x ইকুয়াল টু 0 দূরত্ব। কেন? কারণ হচ্ছে ও বিন্দু থেকে তার আর কোনো দূরত্বই নেই, সে কারণে আমরা x ইকুয়াল টু 0 বিন্দুতে কণাটির বেগ v নট ইকুয়াল টু 0 হওয়ায়, মানে আমরা বলতে চাচ্ছি যে x ইকুয়াল টু 0 বিন্দুতে কণাটার বেগ শূন্য হবে না, অর্থাৎ কণাটা একটা নির্দিষ্ট শূন্য থেকে বেগ শূন্য থেকে সে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে আসতেছে, ফলে এই ও বিন্দুতে এসে তার বেগ কখনোই শূন্য হবার কথা নয়। ওকে, যেহেতু সে শূন্য হবে না সেহেতু সে আরো কি করবে, দূরে ক্রস করে চলে যাবে। তাহলে আমরা বলবো যে এত বিন্দুতে কণাটির বেগ v নট ইকুয়াল টু 0 হওয়ায় কণাটি ও বিন্দু দিয়ে অতিক্রম করে অথবা ও বিন্দুকে অতিক্রম করে মানে ও বিন্দুকে পার হয়ে যাবে, ও বিন্দুকে অতিক্রম করে এবং অবশেষে ও বিন্দুকে অতিক্রম করে এবং অবশেষে মনে করি যে সম্পূর্ণ নিজের মতো লিখছি, অবশেষে মনে করি যে এ প্রাইম বিন্দুতে বস্তুটির এ প্রাইম বিন্দুতে কণাটির বেগ শূন্য হয়, অর্থাৎ ও বিন্দুতে এ বান্দার বেগ শূন্য হয় নাই। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা কি, ও বিন্দু তোর বেগ শূন্য হয় না, কিন্তু বাম পাশে এসে এ প্রাইম বিন্দুতে ওই কণাটার বেগ শূন্য হয়েছে। ওকে, যেখানে আমরা বলবো যে এই ও প্রাইমটা আবার কোথায়, মানে এ প্রাইম বিন্দুটা আবার কোথায়, এ প্রাইম বিন্দুটা ও থেকে কত দূরে, যেখানে ও এ যত দূরে মানে এই ও এ এটা যত দূরে ও এ প্রাইমও তত দূরে, অর্থাৎ ও থেকে ও এ এটা যদি এই দূরত্ব হয় তাহলে ও থেকে এই এ প্রাইম দূরত্বটাও আসলে এই দূরত্বেই আছে, অর্থাৎ এটা ডান পাশে এই দূরত্ব, এটা বাম পাশে এই দূরত্ব। দূরত্ব কখনো নেগেটিভ ধরা যায় না, দূরত্ব কখনো আমরা নেগেটিভ বলি না, আমরা দূরত্বকে সবসময় পজিটিভ ধরার চেষ্টা করি। তাহলে এটা এখান থেকে যত দূরে এটা এখান থেকে ঠিক তত দূরে, সেই কথাটা আমরা এখানে একটু প্রকাশ করলাম। তাইলে এখন যেহেতু এই এ প্রাইম বিন্দুতে ভি ইকুয়াল টু 0 হচ্ছে, আমরা ধরে নিছি, অবশেষে মনে করছি যে এ প্রাইম বিন্দুতে কণাটার বেগ শূন্য হচ্ছে, তাহলে আমরা সেই বেগ যদি শূন্য হয় এখানে ভি জায়গায় 0 বসিয়ে আমরা একটা ইকুয়েশন পাই, সেই ইকুয়েশনটা কি হয় সেটা আমরা একটু বলবো। তাহলে ও এ প্রাইম এ প্রাইম বিন্দুতে ভি ইকুয়াল টু 0 হলে পাই, তাহলে এ প্রাইম বিন্দুতে ভি ইকুয়াল টু 0 হলে আমরা কি পাচ্ছি, দেখো ভি জায়গায় আমরা 0 বসিয়ে দিব, তাহলে ভি ইকুয়াল টু 0, তাহলে আমরা পাচ্ছি 0 ইকুয়াল টু 2 ইন্টু 1/x মাইনাস 1/a, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো মিউ মাইনাস ল্যামডা বাই 2 ইন্টু 1/x প্লাস 1/a। ওকে, তাহলে ভি এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি আর বাকি পুরা মান এখানে যেমন আছে তেমন রেখে দিছি। এখন আমি 1 নম্বর সমীকরণকে মুছতে পারতেছি না, কারণ হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে আমার আরও কাজ আছে। 1 নম্বর সমীকরণকে আবার পরে মডারেট করতে হবে, আমি আপাতত এই জায়গাগুলো মুছি এবং এই ইকুয়েশন থেকে আমরা কি পাই সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি এইটুকু জায়গার মধ্যে। খেয়াল করো, আমি 2কে 0-এর সাথে গুণ করে দিতে পারি, ফলে পরের লাইনে আমরা 2কে হারিয়ে ফেলবো। ওকে, কিন্তু বাকি যেটা আছে সেটা দেখো গুণ সম্পর্ক আছে, এত গুণ এত, তার মানে এত গুণ এত সমান 0। এর মানে আমরা হয় এত ইকুয়াল টু 0 লিখতে পারবো অথবা এত ইকুয়াল টু 0 লিখতে পারবো। এই হয় অথবা লাইনটা আমি এই জায়গায় করতেছি, এই জায়গা থেকে শুরু করলে আমার জন্য একটু বেশি প্লেস পাবো বলে মনে হচ্ছে। তাহলে আমরা এই লাইনের পরে বলবো কি, হয় 1/x মাইনাস 1/a ইকুয়াল টু 0 অথবা মিউ মাইনাস ল্যামডা বাই 2 ইন্টু 1/x প্লাস 1/a ইকুয়াল টু 0। তাহলে কি বললাম, হয় এই গুণফলের গুণ সম্পর্কের এই আগেরটা সমান 0 অথবা গুণ সম্পর্কের পরেরটা সমান 0। ওকে, তাহলে এবার দেখো আমরা এখান থেকে এভাবে লিখতে পারি জিনিসটাকে, 1/x ইকুয়াল টু 1/a পক্ষান্তর করে দিছি। এরপরে আমরা বিপরীতকরণ করে দিতে পারি, বিপরীতকরণ করা মানে উল্টা করে দেওয়া, অর্থাৎ 1টা নিচে চলে যাবে, x চলে যাবে উপরে, 1টা নিচে চলে যাবে, a চলে যাবে উপরে। সুতরাং আমরা a সমান x সমান একটা দূরত্ব কি পাইছি, a পাইছি,
অর্থাৎ ভি এর মান যদি আমরা 0 বানাইতে চাই, কোথায় 0 হবে? x = a দূরত্বে 0 হবে। x = a দূরত্বে সে কি হবে? 0 হবে। ভি এর মান x = a দূরত্বে 0 হবে। তো এখান থেকে আরেকটা x এর মান পাবো, সেটাই আমরা আসলে এটা পেয়ে যাব। দেখি আসলে এটা পেয়ে যায় কিনা। তাহলে আমরা বলবো যে এখানে আমরা কি করতে পারি দেখো, বা এই মাইনাস এটাকে আমি পক্ষান্তর করে দিব। তাহলে আমরা পাবো মিউ = λ/2 * 1/x + 1/a। আর এই ল্যামডাকে আমি নিচে পাঠিয়ে দিতে পারি পরের লাইনে। তাহলে মিউ তার জায়গায় থাক, ল্যামডা চলে যাবে নিচে, আর 2 উপরে চলে যেতে পারে, কেন ওরা গুণ সম্পর্ক আছে, ভাগ সম্পর্কে চলে আসবে এরকম আর কি। আর এখানে আমরা লিখতে পারি 1/x + 1/a। এই 1/a কে আমি পক্ষান্তর করব, তাহলে আমরা পাবো 2 মিউ / λ - 1/a = 1/x। তাহলে আমরা এই পাশ থেকে কি পাচ্ছি সেটা একটু এই জায়গাতেই বের করে রাখার চেষ্টা করি। তাহলে আমরা এখান থেকে একটা লসাগু করব, লসাগু করলে আমরা পাচ্ছি λ/a। তাহলে এইখানে গুণ হবে, তাহলে হবে 2 মিউ a, তারপরে মাইনাস ল্যামডা এখানে গুণ হবে, ফলে পাবো ল্যামডা = পাবো 1/x। এবার আমরা এটাকে বিপরীতকরণ করব, সুতরাং আমরা কি পাবো? 1/x কে বিপরীতকরণ করলে পাবো x, আর ওকে বিপরীতকরণ করলে পাবো λ/a / 2 মিউ a মাইনাস ল্যামডা। এবং দেখো প্রশ্ন যেটা বলছে সেটা চলে আসছে, λ/a / 2 মিউ a মাইনাস ল্যামডা। অর্থাৎ বেগ সেখানে শূন্য হবে, ভি = 0 সেখানেই হবে যখন x = a দূরত্ব থাকবে, আর ভি সেখানেই শূন্য হবে যখন x = λ/a/2 মিউ a মাইনাস ল্যামডা হবে। তার মানে এখানে বেগ শূন্য, এখানে বেগ শূন্য, এর মধ্যেই সে স্পন্দিত করতে থাকবে, কারণ সেইখানে যখন তার বেগ শূন্য, ও বিন্দু তার আকর্ষণের প্রভাবে তাকে টেনে নিয়ে যাবে, আর এখানে যখন আবার বেগ শূন্য, ও বিন্দু তার আকর্ষণের প্রভাবে আবার তাকে টেনে নিয়ে যাবে। অর্থাৎ এই দূরত্বের মধ্যেই সে আজীবন স্পন্দন করতে থাকবে। এই কথাটা এখানে বলছে, এত দূরত্বের মধ্যেই স্পন্দিত হতে থাকবে। ওকে, তো আমরা কথাটা একটু লিখে দিই। তা আমরা কি বলবো, একটু করার পর বলবো, তাহলে কণাটি x = a এবং x = λ/a/2 মিউ a মাইনাস ল্যামডা দূরত্বের মধ্যে স্পন্দিত হতে থাকবে। দূরত্বের মধ্যে স্পন্দিত হতে থাকবে। ওকে, বুঝলাম অনেক কিছু। এবার আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। স্পন্দিত হতে থাকবে তো বুঝলাম। এবার দেখো যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে x = এখানে একটা আনসার আসছে, সেই আনসারে কিন্তু কোনো x নাই, অর্থাৎ সব ধ্রুবক সংখ্যা, a ধ্রুবক, ল্যামডা ধ্রুবক, মিউ ধ্রুবক, 2 ধ্রুবক, সবাই ধ্রুবক সংখ্যা। আর এই টোটাল আনসারটাকে আমি একটু d বলে ধরে নিতে চাচ্ছি। d অর্থাৎ পাশে একটা d দিয়ে দিবা। x = এই মানটা যেটা আছে তাকে কি ধরবো? d ধরবো। অর্থাৎ একটা হচ্ছে x = a, একটা হচ্ছে x = a দূরত্ব, আর আরেকটা হচ্ছে x = d দূরত্ব। x = d দূরত্ব, দুইটা মান পেয়ে গেছি। অর্থাৎ d এর মান তো এটা আমরা পেয়ে গেছি। তাহলে x = d দূরত্ব আর x = a দূরত্বের মধ্যে আমরা পর্যায়কালটা বের করার চেষ্টা করব। প্রথম কাজ আমাদের শেষ, স্পন্দিত হতে থাকবে শেষ। এবার আমরা পর্যায়কাল বের করতে চাইবো, আর যখন আমরা পর্যায়কাল বের করতে চাইবো তখন আমাদের টাইমের ইকুয়েশন দরকার। এখন আমাদের হাতে আছে বেগের ইকুয়েশন। এবার এই সমীকরণকে আমরা টাইমের ইকুয়েশনে পরিবর্তন করার চেষ্টা করব। তো এখানে আমার এই মানটাকে d ধরছে, একটু খেয়াল করো, যেটা এখানে x = যেটা লিখছি সেটা আসলে আমার জন্য কি d। আমি এটা মুছে ফেলতেছি আমার অঙ্কের প্রয়োজনে, কিন্তু লাস্টেরটা আমি এখন আপাতত মুছতেছি না। তাহলে এটুকু করার পর এবার আমি আবার 1 নং সমীকরণ হতে পাই বলবো। তাহলে আমরা বলবো যে 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ হতে কি পাচ্ছি? v² = এত এত। আমি যেটা করব সেটা হচ্ছে এই ডান পাশের সমীকরণটা, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটা এভাবে না লিখে আমি একটু চালাকি করি। এটুকু করার পর আমরা বলবো যে 1 নং সমীকরণ হতে পাই। 1 নং হতে পাই বলে এটা লিখবো। ওকে, 1 নং হতে পাই বলে পুরো 1 নম্বর সমীকরণটা কি করব আমরা লিখে নিব। এখন দেখো এরপরেই আমাদের কাজ শুরু হবে যে আমরা আসলে এখানে কি করতে চাচ্ছি বা কিভাবে কাজ করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমার পুরো অঙ্ক। তো এখানে আমি একটা সিস্টেমে কাজ করব, এই সিস্টেমেই তোমাকে কাজটা করতে হবে, এই সিস্টেম তোমাকে মনে রাখতেই হবে। তুমি যদি অন্য কোনো সিস্টেম অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু অঙ্কটা মিলানো কঠিন হয়ে যাবে। ওকে, আমি যে সিস্টেমটাতে করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর আমি করব কি, x ছাড়া যারা আছে, যাদের সাথে x নাই তাদেরকে আমি একসাথে করার চেষ্টা করব। x যাদের সাথে নাই তাদেরকে আমি একসাথে করার চেষ্টা করব, তবে একটু ভিন্ন প্রসেসে। খেয়াল করো এখানে আমার 2 × 1/x - 1/a এটা যেমন আছে তেমন থাক। এখানে আমি কোনো মাথা ব্যথা করব না,
আমার যত মাথা ব্যথা হবে এইখান থেকে আমি করব কি, এই 1/x + 1/a এটার সাথে একটা λ/2 গুণ আছে না, আমি সেই λ/2 কে কমন নিব, λ/2 কে কমন নেব। তো আমি যদি এই 1/x + 1/a এটা থেকে যদি λ2 কমন নিই, তাহলে আমাদের আর বাকি থাকে 1/x + 1/a। খুব ভালো করে খেয়াল করবো, 1/x + 1/a বাকি থাকে। কিন্তু ওর কাছে তো কোনো λ/2 নাই, ওর কাছ থেকে যদি আমি λ/2 নিতে চাই তাহলে এক্স্যাক্টলি এটার উল্টাটা ওকে গুণ আকারে দিতে হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 2 মিউ ডিভাইডেড বাই ল্যামডা, আর এখানে মাইনাস চিহ্ন যেমন আছে তেমন থাকে। তাহলে কি বললাম, ওর কাছ থেকে আমি λ/2 কমন নিতে চাচ্ছি, আসলে আমরা দুইজন থেকেই λ/2 কমন নিতে চাচ্ছি। তো ওর কাছে তো λ/2 থাকার কারণে ওর কাছ থেকে λ/2 কমন নিলে এই বাকি পুরো জিনিসটা এখানে পড়ে থাকে, কিন্তু ওর কাছে তো কোনো λ/2 নাই। তো ওর কাছে যদি কিছু না থাকে তাহলে আমি যেটা কমন নিছি সেটাকে উল্টা করে তার সাথে অ্যাড করে দিতে হয়। তাহলে λ/2 কমন নিছি, তো আমি উল্টা 2/λ ওর সাথে অ্যাড করে দিছি, যাতে ভবিষ্যতে আমি যদি ওকে গুণ করে দিই তাহলে ও আগের জায়গায় ফেরত আসে, ওর সাথে গুণ করে দিলেও সে আগের জায়গায় ফেরত আসে। ওকে, এবার দেখো আমি যেটা করব, এই 1/x তার জায়গায় থাকবে, মানে যেটাতে x আছে তাদেরকে আমরা একলা রাখবো, আর যাদের সাথে x নাই তাদেরকে একসাথে করে ফেলবো। তাহলে 2 মিউ বাই ল্যামডা আর এই 1/a এই দুজনের কাছে আমরা কোনো x দেখতে পাচ্ছি না, ফলে আমরা তাদেরকে একসাথে করে ফেলবো। দেখো তাহলে 2, একটা কাজ করি, এই 2টা না লিখি, কেন, এই যে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এই 2 মিলে কাটা গেছে, ফলে এখানে আর থাকবে শুধু ল্যামডা, আর এখানে আমি একটু লসাগু করি, তাহলে এটা হবে xa বা ax, এখানে হবে a - x, এরকম একটা লসাগু হবে। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 2 মিউ বাই ল্যামডা এটার সাথে আমি রাখবো -1/a কে, আর এই -1/x লাস্টে থাকবে। তাহলে আমি কি করতে যাচ্ছি, এখানে λ/2 থাকবে না, কারণ এই λ/2 কে আমি এখানে নিয়ে আসছি, 2 কাটা গেছে, ল্যামডা আছে। ওকে, কি করলাম, 1/x কে আমি লাস্টে পাঠাই দিছি, এই 1/a এটাতে কোনো x না থাকায় আমি এখন এই দুজনকে লসাগু করে দিব। ওকে, তাহলে পরের লাইনে আমার কাজ হচ্ছে এই দুজনের লসাগু করা। তো আমরা একটু এই পাশে এখান থেকে লিখি, তাহলে আমরা পাচ্ছি কি, বাম পাশে পাচ্ছি v², আর এখানে পাচ্ছি λ/a - x ডিভাইডেড বাই হচ্ছে ax, এটা যেমন আছে তেমন থাক। আর এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা করতে পারতেছি আপাতত সেটা হচ্ছে এই দুজনের লসাগু করতে পারতেছি। তাহলে আমরা পাচ্ছি a ল্যামডা অথবা λ/a, আর a যদি উপরে গুণ হয় তাহলে আমরা 2a মিউ মাইনাস এখানে ল্যামডা গুণ হবে 2a মিউ মাইনাস ল্যামডা, অথবা 2 মিউ a লিখতে পারি, একই কথা, 2 মিউ a মাইনাস ল্যামডা, আর -1/x তার জায়গায় পড়ে থাক, ওকে আমরা এটার সাথে অ্যাড করবো না, আগেই বলছি x যাদের কাছে নাই তাদেরকে আমরা অ্যাড করবো এখানে। ওকে, তাহলে এবার মজার বিষয়টা দেখো, আমরা এতক্ষণ যে কষ্টটা করলাম এই কষ্টে আমরা একটা বেনিফিট তো থাকতে হবে এই ধরনের কষ্ট করার পিছনে, তাই না? খেয়াল করো, এই x = λ/a ডিভাইডেড বাই 2 মিউ a মাইনাস d, এটাকে আমরা পুরোটাকে আমরা d ধরছিলাম, 2 মিউ a মাইনাস ল্যামডা এটাকে পুরোটা d ধরছিলাম। তোমার নিশ্চয় মনে আছে যে এই জিনিসটাকে আমরা ধরছিলাম d, একটু আগে আমি ধরি লিখছিলাম, এখানে মুছে ফেলছি, তোমার নিশ্চয় দেখা কথা। তাহলে এই জিনিসটাকে আমরা কি ধরছিলাম, d। এখন একবার চিন্তা করো, এই জিনিসটাকে যদি আমি উল্টা করে দিই, আমি আগে এক্সটাকে মুছে ফেলি, এই জিনিসটাকে যদি আমি উল্টা করে দিই তাহলে কি হয়ে যাবে, 2 মিউ a মাইনাস ল্যামডা চলে যাবে উপরে, আর a ল্যামডা চলে যাবে নিচে, আর d এর কি হবে, d হয়ে যাবে 1/d। দ্যাট মিনস এই জিনিসটা আর এই জিনিসটার দিকে তাকাও, ও যদি উল্টা হয়ে যায় পুরোটাই এটা হয়ে যায়, এই জিনিসটাকে যদি আমি উল্টা করি তাহলে এটা পাওয়া যায়। দেখো তাহলে এটাকে যদি আমি উল্টা করি তাহলে যদি এটা হয় তাহলে এটার জায়গায় আমি লিখতে পারবো d এর উল্টাটা, d এর উল্টা হচ্ছে 1/d, অর্থাৎ এর পরের লাইনে আমরা জাস্ট এই জিনিসটাকে মুছে এই জায়গায় 1/d লিখে দিতে পারবো, 1/d লিখে দিতে পারবো। এখন দেখো এরপর আমরা এটাকে লসাগু করে নিই, তাহলে ল্যামডা এটা হচ্ছে a - x ডিভাইডেড বাই ax। ওকে, আর এখানে একটা লসাগু করব যেটা আমরা পাবো dx, আর এখানে হবে x - d। ওকে, তাহলে আমরা এখানে আলটিমেটলি কি পাচ্ছি, শেষ পর্যন্ত আমাদের ফলাফলটা কি আসতেছে সেটাই আমাদের দেখতে হবে। যেখান থেকে আমরা পাচ্ছি এই যেহেতু এটা গুণ সম্পর্ক আছে, তো নিচে নিচে গুণ উপরে গুণ করলে আমরা এরকম পাচ্ছি, এখানে পাবো a, তারপরে পাবো d, তারপরে পাবো x আর x মিলে হবে x², আর উপরে পাবো ল্যামডা, তারপরে পাবো a - x, তারপর পাবো x - d। ওকে, এবার আমরা একটা সুন্দর জায়গায় আসছি, এই জিনিসটাকে d ধরার কারণে আমরা অনেক জটিলতা থেকে বেঁচে গেছি, আর এই বিষয়টাই আমরা আসলে চাচ্ছিলাম। এই অঙ্কের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গায় এসে আমরা এই কাজটা যদি ঠিকভাবে ধরতে না পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা মিলাইতে পারবো না, এটার ইন্টিগ্রেশনটা নাহলে খুবই কঠিন হয়ে যাবে, 2a মিউ। ওকে, তো আমরা মোটামুটি v² সমান পাইছি, এখন আমার v সমান দরকার।
ভি সমান আমি এক্ষুনি বের করতে চাচ্ছি না, আমার এখনই বের করতে ইচ্ছা নাই ভি সমান। আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখন সে যে অবস্থায় আছে আমি তাকে সেই অবস্থাতে রেখে এই উপরের সমীকরণগুলোকে মানে এ মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ডি যেটা আছে সেটাকে একটু মানুষ করতে চাচ্ছি। এখন আমি আসলে এই অবস্থায় রেখেই মানুষ করব নাকি পরবর্তীতে মানুষ করব সেটা ভাবতেছি। না, এই অবস্থাতে রেখেই মানুষ করে দিই, আগে মানুষ করি, পরে আমরা সেটাকে নিয়ে ভাববো যে তার কি হয়েছে না হয়েছে। ওকে, মানুষ করার কাজ আগে আগে মানুষ করতে হবে। তাহলে দেখো এটাকে আমি যেভাবে আছে সেভাবে রেখেই দিতে চাচ্ছি, ল্যামডা বাই এ ডি এক্স স্কোয়ার একটু থাক। আর এখানে যেটা আছে এ মাইনাস এক্স এক্স মাইনাস ডি, এটা এখানে আমরা লিখি এ মাইনাস এক্স আর হচ্ছে এক্স মাইনাস ডি। আমরা চাইলে এভাবে লিখতে পারি, এটাতে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে কি করলাম, ল্যামডা এ ডি এক্স স্কোয়ার একসাথে রাখছে, আর এ মাইনাস এক্স আর হচ্ছে এক্স মাইনাস ডি তাকে আমি একসাথে রাখলাম। আর আমার উদ্দেশ্য হচ্ছে এই দুজনকে এখানে গুণ করে তারপর বসাবো। তাহলে এই দুজনকে গুণ করলে কি হবে, এ যদি এক্স এর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো এ এক্স, এ যদি ডি এর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো মাইনাস এডি, এবং এক্স যদি এক্স এর সাথে গুণ হয় আমরা পাবো মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স যদি ডির সাথে গুণ হয় তাহলে আমরা পাবো মাইনাস ডিএক্স, এরকম পাচ্ছি। ওকে, তাহলে দেখো এই জিনিসটার আমি এটা একটু মুছে দিই, এটার আমার লাগতেছে না। এই জিনিসটাকে আমি এখন একটু গুছাই আনবো, ল্যামডা ডিভাইডেড বাই এ ডি এক্স স্কোয়ার। আসলে এখানে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে উভয় পক্ষকে যখন আমরা রুট করব তখন এখানে একটা রুট ওভার আসবে, স্কোয়ার রুটে কাটা যাবে, আর এখানেও কিন্তু একটা রুট আসবে। এখানে যে রুট আসবে সেই রুটের ভিতরে যে ঘটনাগুলো ঘটানো দরকার আমি সেগুলো আগেই ঘটাই ফেলতেছি। আগে পরে এটাও কোনো ম্যাটার না, আগে রুট করেও আমি ঘটনাকে ঘটাইতে পারতাম, কিন্তু আমি হঠাৎ করে মনে হলো যে আগে রুট না করে ঘটাইলে অ্যাটলিস্ট রুট ওভার চিহ্নটা বিশ্রীভাবে দিতে হয় না আর কি। ওকে, তো আমি যেটা করতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে এই এক্স স্কোয়ার যেহেতু নেগেটিভ আছে আমি করবো কি মাইনাস কমন নিয়ে নিব প্রথমে। আমরা কি সঠিকভাবে এগোচ্ছি কিনা আমি জানি না, নাকি একটা, হ্যাঁ ঠিক আছে আমরা সঠিকভাবে এগোচ্ছি। এখান থেকে আমি একটা মাইনাস কমন নিব, তো আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার। তারপরে এখনই মাইনাস কমন নেওয়ার কথা বললে চলবে না, আমাদের আরেকটা কাজ আছে। সরি, দেখো আমি যাদের কাছে এক্স আছে শুধুমাত্র এক্স তাদেরকে একসাথে করতে চাচ্ছি। সবচেয়ে প্রথম কাজ হচ্ছে সেটা। আমি দেখতে পাচ্ছি এই ডিএক্স আর এ এক্স এই দুজনের কাছে এক্স আছে, তো আমি একে লিখতে চাচ্ছি, আমার মনে হয় এই ডিএক্স এর সামনে মাইনাস হবে না, এটা হবে প্লাস, কারণ এখানে দোনোটাই মাইনাস ছিল। খেয়াল করো, হ্যাঁ এটা এক্স মাইনাস ডি ছিল, যেহেতু এটা প্লাস হবে। তুমি একটু হিসেব করে দেখো, এই প্রথমটা শুরু লাস্ট এটা প্লাস হবে, আমি কোনো কারণে এখানে মাইনাস মিস্টেক করছি, প্লাস হবে। তো আমি এই দুজন থেকে এক্স কমন নিতে চাচ্ছি, ফলে আমি পাচ্ছি এ প্লাস ডি এক্স, আর এখানে পাচ্ছি মাইনাস এডি, আর পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার। তো খুব ভালো করে খেয়াল করো, আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার এ প্লাস ডি এক্স মাইনাস এডি, অর্থাৎ আমি একটা রাশি আনতে চাইছি যেটাতে এক্স স্কোয়ার থাকবে, এক্সগুলো একসাথে থাকবে, আর যাদের কাছে এক্স নাই তারা একসাথে থাকবে। একটু সুন্দর করার চেষ্টা করছি, তো পরের লাইনটা আমি এখানে করার চেষ্টা করি। এবার আমি করব কি, এক্স স্কোয়ারের সামনে যেহেতু নেগেটিভ আছে আমি মাইনাস চিহ্নটা একটু কমন নিব। মাইনাস কমন নিলে আমি পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে আমাকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ডি এক্স এক্স আর প্লাস এডি। তাহলে কি করলাম, জাস্ট একটা মাইনাস কমন নিলাম, ফলে এই এক্স স্কোয়ারের আগে মাইনাস ছিল সেটা কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেছে, এডির আগে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে, আর এ প্লাস ডি মাইনাস এক্স এর আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। আপাতত এখানে আর তেমন কিছু বুঝার নাই। এবার আমি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ডি এক্স এই দুজনকে মিলিয়ে একটা সূত্র লিখতে চাচ্ছি। সূত্রটাকে এমনভাবে বানাতে চাচ্ছি যেন এই দুজনকে আর রিপিট করে লিখতে না হয়, অর্থাৎ সূত্রটা এমন একটা সিস্টেমে বানাতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার। কোন কোন সূত্র বানাতে চাচ্ছে, এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ারে বানাইতে চাচ্ছে। কিন্তু কথা হচ্ছে সূত্রটাকে এমনভাবে বানাতে হবে যেন এই এক্স টার্ম এবং এই এক্স টার্ম কোনোভাবেই রিপিট না হয়। বাকিরা রিপিট হোক কোনো সমস্যা নেই, কিন্তু এক্স টার্ম এবং এক্স টার্মকে যেন রিপিট করে মিলাতে না হয়। কিভাবে দেখো, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স স্কোয়ার তার জায়গায় থাক, আর এখানে মাইনাস আমি লিখতে চাচ্ছি 2 a বি লিখতে চাচ্ছি, বি হচ্ছে এ প্লাস ডি। তো এ প্লাস ডিকে যদি আমি বি মনে করি তাহলে কিন্তু
এখানে যা আছে এখানে তা থাকতেছে না। আমি বলছি যে এদেরকে রিপিট করতে নয়, রিপিট করতে না হওয়া মানে হচ্ছে এই দুই বান্দা যেন এখান থেকেই মিলে যায়, ওদেরকে যেন আবার যোগ বা বিয়োগ করে মিলাইতে না হয়। তাহলে দেখো এক্স স্কোয়ার মিলে গেছে, কিন্তু আমি যদি 2x a প্লাস ডি লিখি তাহলে কিন্তু মিলে না, কারণ এখানে দুইটা a প্লাস ডিএক্স হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু একটা a প্লাস ডিএক্স রয়ে গেছে, যার কারণে আমি মিলানোর জন্য ওর নিচে একটা 2 দিতে চাচ্ছি। এবার দেখো ওর নিচে 2 দেওয়ার কারণে মজাটা কি হয়েছে, আমি তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখবো। তো 2ab লিখতে গেলে একটা 2 তো আমাকে দিতেই হচ্ছে, আবার আমার এমন কিছু করতে হবে যেন এটা মিল থাকে। এখন দেখো এখানে 2 দিছি, নিচে 2 দিছি, ফলে 2 কাটা যাওয়ার কারণে বাকি জিনিসটা কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তো প্লাস সূত্রের সিস্টেম অনুযায়ী a স্কোয়ার মাইনাস 2ab যদি রেডি করা হয় তাহলে b স্কোয়ারও রেডি করতে হবে। তো আমার b হচ্ছে a প্লাস ডি বাই 2, সেজন্য আমি b স্কোয়ার যখন লিখবো তখন a প্লাস ডি বাই 2 হোল স্কোয়ার লিখতে চেষ্টা করব। এতে ঘটনা কি ঘটছে দেখো, এক্স স্কোয়ার রিপিট হয় নাই, 2x a প্লাস ডি এটাও যেমন আছে তেমন মিলে গেছে। কেন? 2 কাটা গেলে এর যেমন আছে তেমন মিলে যাচ্ছে। তাহলে আরেকটা নতুন রাশি আসছে, নতুন রাশি যেটা আসছে সেটাকে আমি বাদ দিয়ে টিয়ে যেভাবে মিলাইতে পারি সেভাবে আমি মিলাবো, কিন্তু এমনভাবে মিলাইছি যেন, কি কৌশলে মিলাইছি, যেন এই এক্স স্কোয়ার এবং এক্স এ প্লাস ডি কে দ্বিতীয়বার আমার কখনো লিখে মিলাইতে না হয়, সেভাবে আমি মিলাইছি। তো আমি সেটার জন্য কি করছি, যেহেতু আমার সূত্রের জন্য একটা 2 দরকার, এই এখানে যেটা সেটাই তো এ, তাহলে আমি এক্স কে এ ধরছি আর বি কে এমনভাবে নিব যেন আগের জায়গায় ফেরত আসে। তাহলে a প্লাস ডি বাই 2 নিছি বি, ফলে 2 কাটা গিয়ে সে আগের জায়গায় ফেরত আসতেছে। কিন্তু এটা যেহেতু আমার জন্য বি, ফলে আমাকে একটা বি স্কোয়ার লিখতে হয়েছে। এই বি স্কোয়ারতে এখানে কোথাও নাই, ফলে আমাকে এটা নেগেটিভ করতে হবে, a প্লাস ডি বাই 2 হোল স্কোয়ার নেগেটিভ করে দিতে হবে, আর আগে যে প্লাস এডি ছিল সেই প্লাস এডি এখানে জমা রাখতে হবে। তাহলে খুবই সিম্পল ব্যাপার, এই জিনিসটা অতিরিক্ত আসছে সেই জিনিসটাকে আমি বাদ দিয়ে দিছি এবং আবার এডিতে চলে গেছি। দেখো এটা ক্যান্সেল, এখানে 2 ক্যান্সেল, পুরো আগের জায়গায় চলে আসতেছে। ওকে, তো আমরা মাইনাস কমন নেওয়ার পরে এই বান্দা তো প্লাস হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার প্রশ্নে এই বান্দা মাইনাস রয়ে গেছে। আমি জানি না কোথায় ভুল করছে, আমি যেখানে প্র্যাকটিস করছিলাম সেই জায়গাতে তো কোনো একটা গন্ডগোল তো অবশ্যই আছে দেখা যাচ্ছে। এক্স ডি যেটা ছিল লাস্টে এডি এর আগে তো মাইনাস, আচ্ছা যাই হোক, এখন আমি আপাতত এটা নিয়ে ভাবতে পারতেছি না। প্রশ্নের সাথে আমার একটু এদিক সেদিক থাকবে, তাল গোলে অমিল থাকবে। আমি এখানে মাইনাস একটা কমন নিচ্ছি, ফলে এই জায়গাটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কারণ ওই মাইনাস নাইলে আবার ঝামেলা করবে। ওকে, তাহলে এখন দেখো আমি যেটা করতে পারি, আমি শর্টকাটে করার চেষ্টা করবো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে আমি পরের লাইনে কি করতে পারি, পরের লাইনে আমি এটাকে করতে পারি, আমি পরের লাইনটা এখানে লিখি। এখানে এই জন্য লিখতেছি, এখানে প্রথম কিছু অংশ না লিখে বেঁচে যাওয়া যায়, সেজন্য এখানে লিখতেছি। তাহলে এটা যেমন আছে তেমন থাক। এটাকে আমরা লিখতে পারতেছি a মাইনাস বি, বি মানে হচ্ছে a প্লাস ডি বাই 2, a মাইনাস বি হোল স্কোয়ার। কি করছি, এই দেখো আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, এই একটু পর্যন্ত যে জায়গাটা এটা পুরোটাকে আমি a মাইনাস বি হোল স্কোয়ার লিখে ফেলছি, আর বাকি যা আছে তাদেরকে আমি এভাবে লিখতে পারতেছি। দেখো a স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4 আর হচ্ছে মাইনাস এডি। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, দেখো আমরা তো এইটুকু পাইলাম, এটা লসাগু টসাগু সব কিছু করছি। এবার আমি এই মাইনাসটাকে ভিতরে অ্যাড করে দিব যাতে আমাকে বারবার ব্র্যাকেটটা ইউজ করতে না হয়। ওকে, আমি যদি মাইনাসটাকে ভিতরে অ্যাড করে দিই তাহলে আমরা যেটা প্লাস হবে তাকে আগে রাখবো। এই মাইনাসটা যখন ভিতরে গুণ হয়ে যাবে তখন এই a স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার এটা হয়ে যাবে বাই 4, এটা হয়ে যাবে প্লাস, আর এই এডি হয়ে যাবে মাইনাস এডি, তারপর এটা হয়ে যাবে মাইনাস। খেয়াল করো এটার এই স্কোয়ারের সামনে মাইনাস হবে, যে এ প্লাস এ মাইনাস এটা মাইনাস হবে, ভিতরে কিন্তু মাইনাসটা প্রবেশ করতে পারবে না। তাহলে এক্স মাইনাস এ প্লাস ডি বাই 2 হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেটের ঝামেলা থেকে আমরা বেঁচে গেছি, আমরা নেগেটিভটা গুণ করে দেওয়ার কারণে। তাহলে আমাদের একটাই উদ্দেশ্য, নেগেটিভটা এখানে গুণ করে দিলাম। এখন দেখো নেগেটিভটা এখানে গুণ করে দেওয়ার ফলে আমরা এই দুজনকে একটা লসাগু করতে পারতেছি। এদেরকে যদি আমি লসাগু করি তাহলে আলটিমেটলি কী হবে, দেখো লসাগু আসবে 4, আর এখানে আসবে a স্কোয়ার প্লাস 2ab, এ বি না আসলে এটা ad হবে, আমি এখানে ab লিখে ভুল করেছি, এটা ad হবে, প্লাস হচ্ছে ডি স্কোয়ার, আর এখানে আসবে মাইনাস 4ad, আর এখানে মাইনাস যা আছে তা থেকে যাবে, এক্স মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার।
তো এটার আসলে ক্যালকুলেশন খুবই কঠিন, আর কিছু না, জাস্ট ক্যালকুলেশনটাই আমাকে একটু মাথায় রাখতে হবে আর কি। তো এখন দেখো এখানে যদি আমি হিসেব নিকেশ করি তাহলে কি পাই, 4AD প্লাস 2AD, 4টা এডি থেকে 2টা চলে গেলে আর 2টাই থাকে, কিন্তু 4-এর আগে নেগেটিভ থাকার কারণে এটার আনসার আসবে -2AD, এরকম আসবে, অর্থাৎ পরের লাইনটা এরকম হয়ে যাবে, জাস্ট আর কিচ্ছু না। কি করছি, 4টা এডি থেকে 2টা এডি বাদ দিছি, তো 4টা থেকে 2টা গেলে আর 2টা থাকে, কিন্তু 4-এর সামনে মাইনাস থাকায় এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তুমি এটা পরের লাইনে করবা। তো এখন এই জায়গাটা থেকে আমরা লিখতে পারতেছি a-d/2 হোল স্কোয়ার। a-d/2 হোল স্কোয়ার কেন, কারণ এই উপরে লিখতে পারতেছি a-d হোল স্কোয়ার, আর নিচে একটা 4কে আমি 2 করে দিলে 2 স্কোয়ার লিখতে পারতেছি, ফলে আমরা একেবারে a-d/2 হোল স্কোয়ার লিখতে পারতেছি। তো এখন দেখো এই জায়গা থেকে আমরা আমাদের ইন্টিগ্রেশন ভ্যালুতে আসতে পারবো বলে মনে হয়, এবং এই অবস্থায় এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভি স্কোয়ারকে আমরা রুট করে দিব, উভয় পক্ষকে রুট করে দিব। তাহলে আমি এখন যদি উভয় পক্ষকে রুট করি তাহলে আমরা পাবো ভি ইকুয়াল টু, এদিকে আমরা পাবো √λ/AD, ওই যে রুট করছি, আর এক্স যেটা আছে সেই এক্সকে আমরা এখানে রাখবো, নিচে রাখবো, যে নিচে হবে এক্স কেন, কারণ এক্স স্কোয়ারকে যদি আমি রুট করি তাহলে সেটা এক্স হয়ে যাবে, আর এখানে থাকবে বিশাল একটা √, তার ভিতরে থাকবে a-d/2 হোল স্কোয়ার, আর থাকবে -x - a+d/2, সরি এখানে ব্র্যাকেট হবে না, 2 পুরো কি পুরো হোল স্কোয়ার এভাবে থাকবে। ওকে, তাহলে কি করলাম, উভয় পক্ষকে রুট করলাম, কারণ রুট করলে আমরা ভি স্কোয়ার থেকে ভিতে চলে আসতে পারছি, আর এখানে যাদের উপর স্কোয়ার নেয় তারা রুটের ভিতরে পড়ে আছে, যার উপর স্কোয়ার আছে সে রুট থেকে বেরিয়ে গেছে, এখানে স্কোয়ার থাকলেও সে রুট থেকে বেরোতে পারবে না, কারণ এর সাথে ওর মাইনাস সম্পর্ক। যদি এই পুরাটার উপর একসাথে স্কোয়ার থাকতো তাহলে রুট থেকে বেরোতে পারতো, কিন্তু যেহেতু ওর সাথে ওর আর গুণ সম্পর্ক নাই সেহেতু সে রুট থেকে বেরোতে পারে নাই, এভাবে সে পড়ে থাকবে, অর্থাৎ ভি গুণ আমরা এই মানটা পাচ্ছি। ওকে, এখন আমাদেরকে এই অবস্থা থেকে আমরা ভিকে এখন লিখে দিব এরপরে dx/dt, অর্থাৎ এর পরের লাইনে আমরা কি লিখবো, এর পরের লাইনে আমরা বলবো যে ভি হচ্ছে আসলে dx/dt। আমরা আসলে এখান থেকে টাইম বের করার চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো যেন টাইম বের হয়। তাহলে এখন আমরা এই ইকুয়েশনকে এক্স এরগুলো এক সাইডে, টি এরগুলো এক সাইডে এভাবে ভাঙার চেষ্টা করব, এই এক্সটাকে আমি উপরে নিয়ে আসতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো এক্স ডিএক্স, এবং সেই সাথে এইটার সাথে এই রুটের ভিতরে একটা এক্স আছে, দেখো রুটের ভিতরে একটা এক্স এর আসে, তাকে আমি এই পাশে নিয়ে আসবো, ফলে আমরা লিখতে পারবো এইরকম একটা লাইন a-d/2 হোল স্কোয়ার, তারপরে -x - a+d/2 হোল স্কোয়ার, এভাবে লিখতে পারবো। আর ইকুয়াল টু, খেয়াল করো এই এক্সটাও এই পাশে চলে আসছে, এই উপরে রুটটাও ওই পাশে চলে আসছে, তাহলে ওই পাশে আর কি আছে, আছে শুধুমাত্র λ/AD, আর এখান থেকে ডিটিটা গুণ হবে, এখানে আমি একটা বিষয় মিস করে গেছি, সেটা হচ্ছে যখন আমি রুট করছিলাম উভয় পক্ষকে তখন আমাকে অবশ্যই প্লাস মাইনাসের কথা ভাবতে হবে, এবং এখানে একটা নেগেটিভ চিহ্ন হবে, কোনোভাবে এই বিষয়টা ভুলে যাওয়া চলবে না। দেখো আমি যতবারই করাচ্ছি ওই জায়গায় যে একটা প্লাস মাইনাসের বিষয় আছে সেটা বারবার ভুলে যাচ্ছে, কিন্তু তুমি বারবার মনে রাখবা যে প্লাস মাইনাসের বিষয়টা আগে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমাদের একটা নেগেটিভ আসতেছে, ফলে এখানে আমাদের একটা নেগেটিভ রাখতে হবে। কেন? কারণ হচ্ছে আমি যখন উভয় পক্ষকে রুট করতেছি তখন দূরত্ব যখন কমে বেগ তখন বেড়ে যায়, যে কারণে উল্টাপাল্টা হওয়ার কারণে আমাদেরকে একজনকে পজিটিভ ধরলে, বেগকে পজিটিভ ধরলে দূরত্বের অংশটাকে নেগেটিভ ধরতে হচ্ছে। এই পাশে বেগ ছিল, এই পাশে দূরত্বের ইকুয়েশন ছিল, তো বেগকে যদি আমি পজিটিভ ধরে দূরত্বকে নেগেটিভ ধরতে হচ্ছে, দূরত্বকে যদি আমি পজিটিভ ধরে বেগকে নেগেটিভ ধরতে হচ্ছে। ওকে, তাহলে আমরা আলটিমেটলি এই ইকুয়েশন পাচ্ছি। এবার এই ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করার পালা, আর এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করতে যাবো তখনই আমরা আসলে আসল বিপদটাতে পড়বো, যে এটার ইন্টিগ্রেশন করা, এত কিছু করার পরেও, এত সহজ করে আনতে চাওয়ার পরেও এটার ইন্টিগ্রেশন করা আমাদের পক্ষে সহজ হয়ে শেষ পর্যন্ত আসে নাই, যার কারণে আমাদের এটার ইন্টিগ্রেশনে আমাদের একটু মাথা খাটাইতে হবে। খেয়াল করো, যদি এরকম থাকতো এক্স ডিএক্স ডিভাইডেড বাই √a² - x², খুব ভালো করে খেয়াল করো, যদি এক্স ডিএক্স ডিভাইড বাই √a² - থাকতো, তাহলে এই ধরনের অঙ্ককে মানুষ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে x = a cos θ ধরার চেষ্টা করি। খুব ভালো করে খেয়াল করবা, x = a cos θ ধরার চেষ্টা করি। কি বলছি? যদি a² - x² টাইপের থাকতো তাহলে আমরা সেটার জন্য কি ধরতাম, x = a cos θ, এই কেন, ওই এখানে যেটা আছে সেটা cos θ, অর্থাৎ এই ধরনের রাশিকে আমরা কি ধরি, এখানে যেটা আছে সেটা cos θ ধরার চেষ্টা করি। অর্থাৎ এই এখানে হুবহু যা আছে, এই জায়গায় হুবহু যা আছে সেটা সমান এই জায়গায় যেটা আছে সেটার cos θ ধরি, এই জায়গায় হুবহু যা আছে সেটা সমান এই জায়গার cos θ ধরি।
তাহলে আমাদের এই রাশিটা অনেকটা দেখতে ওর মতো। দেখো এটাকে তুমি এ মনে করো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা পুরোটাকে এক্স মনে করো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার সব কিছু মিল আছে। তাহলে আমি যেটা ধরবো সেটা এক্স ইকুয়াল টু এ কস থিটা ধরবো। তো এখানে স্কোয়ার বাদে যেটা ছিল সেটা হচ্ছে এই জন্য আমি এ কস থিটা ধরছি। কিন্তু এখানে স্কোয়ার বাদে যেটা আছে সেটা হচ্ছে এ মাইনাস ডি বাই টু, ফলে আমাকে এ মাইনাস ডি বাই টু কস থিটা ধরতে হবে। আরেকটা জিনিস, এখানে এক্স ছিল বলে আমি এক্স ইকুয়াল টু ধরছি, আর আমার এখানে এক্স না, আমার এখানে আছে এক্স মাইনাস এ প্লাস ডি বাই টু, তো আমি এটাই ইকুয়াল টু ধরার চেষ্টা করবো। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করার আগে, ইন্টিগ্রেশন তো এখন আসে না, আমরা এটাকে ইন্টিগ্রেশনের কথা বলে ফেলতেছি হুট করে, আসলে এখন আমরা লিমিট রেডি করি নাই। তাহলে এদিকে এক্স এর লিমিট, এদিকে ওয়াই টি এর লিমিট। তাহলে আমরা বলবো যখন আমি এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা কোথা থেকে কোথাকার টাইম বের করলে আমাদের জন্য সহজ হবে। খেয়াল করো, আমরা কণাটাকে নিয়ে কি করতেছিলাম, কণাটা এই বিন্দুতে ছিল, এই জায়গাটা কিন্তু লাস্ট একটা জায়গা যেটাতে আমরা বুঝতে পারলে মোটামুটি সুবিধা পেয়ে যাব। কণাটা এই জায়গাতে ছিল এই বিন্দুতে, আর কণাটা লাস্ট আসতেছে এই প্রাইম বিন্দুতে, মাঝখানে ও একটা বিন্দু আছে যেখানে ওকে আকর্ষণ করতেছে। ওকে, তাহলে কণাটা এই জায়গায় যখন ছিল তখন টি ইকুয়াল টু 0 টাইম দিয়ে আমরা শুরু করতেছিলাম। ওকে, তাহলে আমি এই টি ইকুয়াল টু 0 টাইম দিয়ে শুরু করার পর কণাটা যখন এই জায়গায় আসবে তখন তার টাইম আমি টি ইকুয়াল টু টি মনে করব। ওকে, মানে শুরুর টাইমটা 0, এটা ফিক্সড। আর আমরা বলছিলাম টি সময়ে এসে এই জায়গায় আসছে, পি বিন্দুতে আসছিল, একবার বলছিলাম প্রশ্নের মাঝখানে টি সময়ে পি বিন্দুতে আসছিল। তো টি সময়ে যেখানে পি বিন্দু আসছিল সেই জায়গায় তার দূরত্ব ছিল এক্স ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু এক্স। খুব ভালো করে খেয়াল করবা, যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন তার দূরত্ব ছিল এক্স ইকুয়াল টু এ। আমি একটু বোঝানোর চেষ্টা করি ক্লিয়ারলি, তাহলে নাইলে কিন্তু এই একটা অংশের জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে যখন এক্স ইকুয়াল টু এ ছিল তখন আমরা টি ইকুয়াল টু পাচ্ছিলাম 0, মানে টাইম মাত্র শুরু হচ্ছে। আর যখন এক্স ইকুয়াল টু এক্স হচ্ছিল, এক্স ইকুয়াল টু এক্স হচ্ছিল মানে বস্তুটা পি বিন্দুতে ছিল, আমি পি বিন্দুটা একটু এদিকে আঁকি, পি বিন্দুতে এক্স ইকুয়াল টু এক্স হচ্ছিল তখন টি ইকুয়াল টু ছিল টি। যখন এক্স ইকুয়াল টু এক্স হচ্ছিল তখন টি ইকুয়াল টু হচ্ছে টি। তো টি ইকুয়াল টু টি এটা তো কোনো টাইম না, এটা আসলে ইকুয়েশন, টি এর মান যা ইচ্ছা তা হতে পারে, তাই না? টি ইকুয়াল টু এখানে টি, সেটার মান যা ইচ্ছা তা হতে পারে। তো আমি যদি এই এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু এক্স এর মধ্যে এই ইন্টিগ্রেশনটা করতে চাই, তাহলে এই ইন্টিগ্রেশন আমি কোনোদিন মিলাইতে পারবো না, মানে ইন্টিগ্রেশন আনসার আমার জীবনও আসবে না। তো আমি যেটা বের করব সেটা হচ্ছে এই জায়গাতে আমাকে তো এখান থেকে এখানে আনসারটা বের করতে হবে, কারণ আমি কি বের করব, পর্যায়কাল। আমি কি বের করব, পর্যায়কাল। পর্যায়কাল মানে হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে এসে আবার এই বিন্দুতে যাওয়ার যে টাইম সেটা। তো আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার টাইম বের করতে পারি, তাহলে এই বিন্দু থেকে ওই বিন্দুতে আসার টাইমও আমার জানা হয়ে যাবে। তো আমি যেটা করতে চাচ্ছি, এই বিন্দু থেকে এই প্রাইম বিন্দুতে আসতে কত টাইম লাগে সেটা একসাথে বের করে ফেলতে যাচ্ছে, আর সেই অনুসারে কাজ করতে যাচ্ছে। তো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স ইকুয়াল টু ডি, অর্থাৎ এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ অবস্থানে আছে, আর এখান থেকে এটা এক্স ইকুয়াল টু আছে ডি অবস্থানে আছে, এক্স ইকুয়াল টু এ অবস্থানে, এক্স ইকুয়াল টু ডি অবস্থানে। তো আমি যদি এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু ডি এর মধ্যে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে পুরোপুরি সরাসরি আনসার চলে আসতেছে। আর আমি যদি এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু এক্স এর মধ্যে ইন্টিগ্রেশন করি, তাহলে প্রথমে এই আনসারটা বেরোবে, পরে আবার এক্স এর জায়গায় আমাকে ডি বসাইতে হবে। কেন? কারণ ওই বস্তুটা শেষ পর্যন্ত ডি দূরত্বে গেছিল, লাস্ট ডেস্টিনেশন তার এটুক, আবার সে ব্যাক করবে এরপরে। তো আমি যদি পর্যায়কাল জানতে চাই, তাহলে আমার এখান থেকে এটুক দূরত্ব জানতে হবে, অথবা এখান থেকে ফাইনাল দূরত্ব জানতে হবে, যে কোনো একটা জানতে হবে। হয় এখান থেকে আমি এই 0 পর্যন্ত দূরত্ব জানবো, নাহলে এখান থেকে আমি ফাইনাল দূরত্ব পর্যন্ত জানবো। এইসব ব্যাখ্যা আমি পরে দিব। আমি আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে টি ইকুয়াল টু 0 টাইমে সে তো এতে ছিল, এটা তো ফিক্সড, আর এই টি ইকুয়াল টু টি টাইমে সে পি বিন্দুতে ছিল, আমি মনে করছিলাম যে সে পি বিন্দুতে ছিল। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে টি ইকুয়াল টু টি সেটা পি বিন্দুতে না থেকে সে এ প্রাইম বিন্দুতে ছিল, আর যখন দূরত্ব এক্স ইকুয়াল টু ডি ছিল। তো আমি এক্স ইকুয়াল টু এক্স যদি ধরি, তাহলে টি ইকুয়াল টু টি বিন্দুটা আসলে পি বিন্দুতেই থাকবে। আর আমি যদি এক্স ইকুয়াল টু এক্স না ধরে এক্স ইকুয়াল টু ডি ধরি, তাহলে টি ইকুয়াল টু টি যে টাইমটা বের করবে সেটা ডিতে থাকার টাইম বের করবে। তো আমার টি ইকুয়াল টু টি ধরছে, সেটা কোন অবস্থানে ধরছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট সেটা অবস্থান আমি কি ধরতেছি। যদি আমি এক্স ইকুয়াল টু এ অবস্থানে টি ইকুয়াল টু 0 ধরি, মানে সময় শুরুতে 0 ছিল, ওকে, আর এক্স ইকুয়াল টু ডি অবস্থানে টি ইকুয়াল টু টি ধরি, তাহলে এখান থেকে টি এর যে আনসারটা বেরোবে সেটা এই বিন্দুতে থাকার আনসার বেরোবে, কারণ আমি এক্স ইকুয়াল টু ডি ধরছি।
আর যদি আমি এক্স ইকুয়াল টু এক্স অবস্থানে টি ইকুয়াল টু টি ধরি, তাহলে এখান থেকে যে টি এর আনসার বেরোবে সেটা এই বিন্দুতে থাকার আনসারটা বেরোবে। তো আমি এই বিন্দুতে থাকার আনসারটা আজকে বের করতে চাচ্ছি না, আমি সরাসরি এই বিন্দুতে থাকার আনসারটা সরাসরি বের করে ফেলতে চাচ্ছি, যেটা যেহেতু আমার সেই অপরচুনিটি আছে এবং এখান থেকে এই বিন্দুতে আসার টাইম যদি আমি বের করতে চাই ইন্টিগ্রেশনটা করতেই পারবো না, যে কারণে আমি এখান থেকে সরাসরি এই বিন্দুতে আসার টাইমটা সরাসরি বের করে ফেলতে চাচ্ছি যাতে আমার ইন্টিগ্রেশনটা সহজ হয়। ওকে, তো আমরা যে সীমার মধ্যে ইন্টিগ্রেশনটা করতে যাচ্ছি সেটা একটু লিখবো। তাহলে আমরা বলবো যখন এক্স ইকুয়াল টু এ তখন টি ইকুয়াল টু হচ্ছে 0, আর যখন এক্স ইকুয়াল টু ডি তখন আমি ভাবলাম যে টি ইকুয়াল টু টি, অর্থাৎ এক্স ইকুয়াল টু ডি এটা ফিক্সড মান, এটা আমরা ইকুয়েশন করে বের করে আনছিলাম। ডি এর মান আমাদের জানা আছে, ডি এর মান আমরা লিখছিলাম একটা জায়গায়। তো যে কারণে আমি এই মানটা জানি, এখানের মানও জানি, তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ইন্টিগ্রেশন করে দিতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত এখানে এক্স ইকুয়াল টু এ এটা একটা ধ্রুবক মান, এখানে এক্স ইকুয়াল টু ডি এটাও একটা ধ্রুবক মান। তো টি এর একটা মান কিন্তু ধ্রুবক, টি ইকুয়াল টু 0 এটা কিন্তু ধ্রুবক। তো আরেকটা টি এর মান যেটা সেটা হচ্ছে চলক, যার মান আমি জানি না, সেই টাইম যদি আমি বের করতে পারি তাহলে পুরো এইটুকু ডিস্টেন্সের টাইম বের করে ফেলতে পারবো, কণাটা এখান থেকে এখানে আসার টাইম বের করে ফেলতে পারবো। ওই টাইম দিয়ে আমি দ্রুত পর্যায়কাল বের করতে পারবো। আর আমি যদি অর্ধেক করতে চাই তাহলে ইন্টিগ্রেশন আমি মিলাইতে পারবো না। আমি চেষ্টা করছিলাম যে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টি বিন্দুতে এক্স ইকুয়াল টু এক্স ধরে আমি অঙ্কটা করতে চাইছিলাম, কিন্তু এটার এমন একটা লিমিট আসতেছে যে লিমিটটা থেকে আনসার পাওয়া একেবারেই অসম্ভব, যেই কারণে আমরা শেষ পর্যন্ত এই শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত লিমিটে আনসারটা বের করতে চাচ্ছি। এই অঙ্কে এই স্পেশাল কাজটা করতে হয়। তাহলে এই লিমিটের মধ্যে আমরা এই সমীকরণটাকে কি করব, ইন্টিগ্রেশন করে দিব। তাহলে আমি একটা কাজ করি, তাহলে এত সীমার মধ্যে সমাকলন করে পাই, তো সমাকলনের জন্য আমি এখানে দিয়ে দিই এক্স এর লিমিট হবে এ থেকে ডিতে, আর এখানে টি এর লিমিট যেটা সেটা আমি এখানে দিয়ে দিই 0 থেকে টিতে। ওকে, তাহলে যখন এক্স ইকুয়াল টু এ তখন টি ইকুয়াল টু 0, আর যখন এক্স ইকুয়াল টু ডি তখন টি ইকুয়াল টু হচ্ছে টি। এই টি এর আনসার আমরা এখান থেকে বের করে আনি। ওকে, তাহলে এইটুকু করার পর আমি এই কাজটা করছি, যেহেতু আমার উপরে সমীকরণটা আছে বারবার লেখার কোনো প্রয়োজন নেই। এখন দেখো এবার এটাতে যখন আমি ইন্টিগ্রেশন করতে চাইবো তখন আমাকে একটু আগে যে ফর্মুলাটা আমি বুঝাইলাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো ফর্মুলাটাতে আমরা কি বুঝাইছি, এই এক্স যেটা সেই এক্স ইকুয়াল টু আমাকে ধরতে হবে। তো এখানে আবার এক্স কত আছে দেখো, এখানে আবার এক্স আছে আসলে এক্স মাইনাস এ প্লাস ডি বাই 2। এই পুরোটাই আমার জন্য এক্স। কেন, এখানে স্কোয়ার বাদ দাও, স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্স, আর এখানে স্কোয়ার বাদ দাও, তাহলে এখানে স্কোয়ার বাদ দিলে কি দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে সেটা আমার জন্য এক্স। তাহলে আমি বলবো কি, ধরি এক্স মাইনাস এ প্লাস ডি বাই 2 ইকুয়াল টু, তাহলে এটা স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু লিখছি, আর এখানে স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা আমার জন্য এই অঙ্কের জন্য এক্স, সেটা ইকুয়াল টু লিখছি। এক্স ইকুয়াল টু কি লিখছি, এ কেন লিখছি, কারণ এখানে শুরুতে স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ দেখো স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ, আর আমার এখানে স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ মাইনাস ডি বাই 2। ওকে, তারপর একটা কস থিটা লিখছি, তো আমিও এখানে একটা কস থিটা লিখব। তো এই ধরনের এভাবে ধরলে যে সুবিধাটা পাওয়া যায়, এভাবে ধরলে যে সুবিধাটা পাওয়া যায় সেই সুবিধাটা হচ্ছে রুট ওভারও চলে যায়, ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করা যায়, রুট ওভার চলে যায়, ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করা যায়। এবং এতে হয় কি, এখানে যে স্কোয়ারটা আছে না, এই এক্স এর মধ্যে একটা এ স্কোয়ার একই রকম পাওয়া যায়। তো আমার এখানে যেটা আছে এ মাইনাস ডি বাই 2 হোল স্কোয়ার আছে না, এই দিকেও আমি এক্স এর জায়গায় এই জায়গাটাতে ঠিক এ মাইনাস ডি হোল স্কোয়ার পাবো, ফলে আমি কমন নিয়ে খুব আরামে অঙ্কটা করে দিতে পারবো। আর সেজন্য আমরা এই প্রসেসে ধরার চেষ্টা করি যখন ইন্টিগ্রেশনগুলো এই ফর্মুলাতে আসে আর কি। তো এখন আমি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করার আগে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু, আমি এভাবে লিখতে পারি, আচ্ছা থাক ডিফারেন্সিয়েট করে দিই, এদিকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলে আমরা পাবো ডিএক্স। কেন, কারণ এক্সকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্স করলে হবে 1, তো কার সাপেক্ষে হচ্ছে এক্স এর সাপেক্ষে হচ্ছে ডিএক্স লিখতে হবে। তো ওকেও তো ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, তো ওকে ডিফারেন্সিয়েট যদি এক্স এর সাপেক্ষে করো 0 হয়ে যাবে। কেন, কারণ ওর মধ্যে কোনো এক্স এর বংশ নাই। এখন তুমি বলবা ডি তো এটা না, ডি এর মান তো আসলে এটা, এই যে এটা ডি তো আসলে এটা, তো ওইটার দিকে তাকাও, ওইটার ভিতরেও কোনো এক্স নাই, ডি মান যেটা সেটার ভিতরেও কোনো এক্স নাই। ফলে যেহেতু এটা কোনো এক্স এর রাশি না, ওকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 পাবো। ইকুয়াল টু, এখানে আমি যদি ডিফারেন্সিয়েট করি থিটার সাপেক্ষে, তাহলে এ বাই এ মাইনাস ডি বাই 2 কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস সাইন থিটা, আর কার সাপেক্ষে করছি থিটার সাপেক্ষে ডি থিটা। তো এই মাইনাসটা আমি এখানে না লিখে জাস্ট এর সামনে লিখলে বেশি বেটার হয়, কারণ আমি এই মাইনাস চিহ্নটা সামনে রেখে দিলেই তো হয়, কারণ একটু পরে গুণ হয়ে যেটা সামনেই আসবে, তাই না। তাহলে এক্স ইকুয়াল টু এত, ডিএক্স ইকুয়াল টু এত আমি পাইছি। এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিটগুলো ব্যবহার করব, এবং আপার লিমিট লোয়ার লিমিট ব্যবহার করে আমরা এক্স এর অনুষঙ্গ থিটার মান বের করার চেষ্টা করব। তাহলে যখন এক্স ইকুয়াল টু এক্স এর মান কত, এ থেকে ডি, এক্স এর মান হচ্ছে এ থেকে ডি। এবার আমরা এক্স এর মান এ হইলে কত হবে আর এক্স এর মান ডি হইলে কত হবে সেটা এখান থেকে বের করার চেষ্টা করি। খেয়াল করো, এক্স এর জায়গায় যদি আমি এ বসাই তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, আমি একটু এই জায়গাটা মুছি।
এক্স এর জায়গায় যদি আমি এ বসাই তাহলে আমি পাচ্ছি এ মাইনাস এ প্লাস ডি ডিভাইড বাই টু ইকুয়াল টু এ মাইনাস ডি বাই টু কস থিটা। ওকে, এরকমই তো পাচ্ছি। এক্স এর জায়গায় যদি এ বসাই তাহলে আমরা এরকম পাচ্ছি, অর্থাৎ আমি এক্স এর জায়গায় এ বসালে লিমিট কত আসে থিটার সেটা বের করতে চাচ্ছি। তো এখন দেখো আমরা যদি এখানে লসাগু করে দিই, লসাগু করলে আমরা কি পাবো, 2a পাবো, নিচে পাবো 2 মাইনাস এ প্লাস মাইনাস ডি। কেন এই মাইনাসটা আসলে এখানে গুণ হয়ে যাবে লসাগু করার পর, যখন সে এখানে গুণ হবে তখন সে দোনোজনের চিহ্ন পাল্টে দিবে, আর ওই পাশে যা আছে তা থাকবে, ইকুয়ালের এই পাশে যা আছে তা থাকবে। তো এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, 2a থেকে a চলে গেলে আমরা পাচ্ছি a মাইনাস ডি ডিভাইড বাই টু। খুব ভালো করে খেয়াল করো, দুইটাই থেকে একটাই চলে আর একটাই ডি ডিভাইড বাই টু। তো এখন দেখো এই পাশে a মাইনাস ডি ডিভাইড বাই টু, এই পাশে মাইনাস ডি ডিভাইড বাই টু, উভয় পক্ষকে a মাইনাস ডি ডিভাইড বাই টু দ্বারা ভাগ করলে আমরা পাবো cos থিটা ইকুয়াল টু 1। cos থিটা ইকুয়াল টু 1। এখন বলো cos কত ডিগ্রির মান 1, নিশ্চিত জানি যে cos 0 ডিগ্রির মান 1, ফলে আমরা আনসার পাচ্ছি 0, থিটার মান যে পাচ্ছি 0। একইভাবে এক্স এর জায়গায় যদি আমি ডি বসে তাহলে কি হয়, এক্স এর জায়গায় আমি যদি ডি বসে তাহলে আমরা পাবো ডি মাইনাস এ প্লাস ডি বাই টু ইকুয়াল টু এ মাইনাস ডি বাই টু কস থিটা। ওকে, তাহলে এখন দেখো লসাগু যদি করে দিই তাহলে আমরা পাবো 2d মাইনাস এ মাইনাস ডি ডিভাইড বাই টু ইকুয়াল টু এ মাইনাস ডি ডিভাইড বাই টু কস থিটা। তো এখন আমি এখানে বিয়োগ করলে পাচ্ছি 2d থেকে ডি চলে গেলে আমরা পাবো মাইনাস এ প্লাস ডি, মাইনাস এ প্লাস ডি। কেন, আচ্ছা আমি মাইনাস এ প্লাস ডি না লিখে একেবারে, আচ্ছা হ্যাঁ মাইনাস এ প্লাস ডি লিখি, মাইনাস এ প্লাস ডি ডিভাইড বাই টু ইকুয়াল টু এ মাইনাস ডি ডিভাইড বাই টু কস থিটা। ওকে, কেন এই দুইটা ডি থেকে একটা ডি চলে গেলে প্লাস ডি হয়, কারণ এইটার এই ডি এর আগে প্লাস আছে, এগুলো বোঝার বিষয় না। এবারে মাইনাস কমন নিব এখান থেকে, মাইনাস কমন নিলে আমি পাবো এ মাইনাস ডি ডিভাইড বাই টু, আর এখানে পাচ্ছি এ মাইনাস ডি ডিভাইড বাই টু, এ মাইনাস ডি ডিভাইড বাই টু কস থিটা। তো একটু খেয়াল করো উভয় পক্ষ থেকেই এ মাইনাস ডি ডিভাইড বাই টু, এ মাইনাস ডি ডিভাইড টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ মাইনাস ডি ডিভাইড বাই টু, এ মাইনাস ডি ডিভাইড বাই টু ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকবে আর মাইনাস 1, এখানে থাকবে মাইনাস 1। এখন বলো কস কত ডিগ্রির মান মাইনাস 1, কস 180 ডিগ্রি মান মানে পাই এর মান মাইনাস 1, তাহলে আমরা পাবো এই ডি বসালে আমরা এখানে পাবো পাই। তো আমি যদি এখানে এই এক্স ইকুয়াল টু ডি না বসে যদি এক্স ইকুয়াল টু এক্স বসাইতাম, মানে আমি লিমিটটা যদি এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু এক্স এর মধ্যে লিখতাম, তখন এই জায়গায় এই এক্স এর বংশটা থেকে যেত এবং কজের এমন একটা মান আসতো যার থেকে আমি ইন্টিগ্রেশন করে আনসার বের করবো তো দূরে থাক, সেটাকে কোথাও অ্যাপ্লাই করে আমি কোনো শান্তি পর্যন্ত পাইতাম না। এই অশান্তি থেকে দূরে থাকার জন্য আমরা শুধুমাত্র এই একদম এ থেকে এ প্রাইম পর্যন্ত আনসার বের করে আনছি সরাসরি, যাতে আমরা পর্যায়কাল বের করতে সহজ হয়। তাহলে এখন আমি এই নতুন লিমিটের মধ্যে ওকে ইন্টিগ্রেশনটা করে দিব। তাহলে নতুন লিমিটের মধ্যে ইন্টিগ্রেশনটা আমি এখানে করতেছি, দেখো নতুন লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন এখানে করতে এখানে তো আটবেও না, এমন মানে অবস্থা খারাপ হয়ে যাবে আটাইতে। যাই হোক দেখি, এই এখন যেটা এ থেকে ডি সেটা এখন হয়ে যাবে 0 থেকে পাই, 0 থেকে পাই। ওকে, তারপরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো আজকে কান টানলে মাথা পুরোপুরি আসে নাই, সেজন্য আজকে মাথাটাকে একটু মনে করতে হবে যে এটা মাথা, ঠিক আছে? খেয়াল করো আর বিষয়টা কি বলতেছি। এখানে আমরা যেটা ধরছি সেটা হচ্ছে এক্স মাইনাস এ প্লাস ডি ডিভাইড বাই টু ইকুয়াল টু 76। আমি প্রথমে উপরে যে এক্স ডিএক্স আছে সেই বান্দাকে একটু মানুষ করতে চাচ্ছি। উপরে যে এক্স ডিএক্স আছে, ডিএক্স সমান আমি আনসার পাইছি কিন্তু এক্স এর আনসার পাইনি। তো আমি একটা কাজ করি, প্রথমে ডিএক্স এর আনসারটা বসাই ফেলি, না প্রথমে এক্স এর আনসারটা বের করার চেষ্টা করি। এক্স ডিএক্স, ডিএক্স এর বদলে আমি এটা লিখতে পারবো, কিন্তু এক্স এর বদলে আমি কি লিখবো? এক্স এর বদলে আমি এখান থেকে ওকে যদি পক্ষান্তর করি তাহলে আমরা যা পাবো তা লিখতে পারবো। তাহলে এক্সকে রেখে ওকে পক্ষান্তর করে দেখো, ওকে যদি পক্ষান্তর করে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস এ প্লাস ডি বাই টু, এক্স এর জায়গায় আমরা লিখতে পারবো প্লাস এ প্লাস ডি বাই টু, আর হচ্ছে প্লাস এ মাইনাস ডি বাই টু কস থিটা, প্লাস এ মাইনাস ডি বাই টু কস থিটা। ব্যাস, এই হচ্ছে এক্স এর জায়গায় লিখছি। খুব ভালো করে খেয়াল করো, এক্স এর মান আমি এখান থেকে ওকে পক্ষান্তর করে যেটা আসে সেটা বসাইছি, আর ডিএক্স এর মান আমি এই পুরোটা বসাবো, তবে সেটা আমি এখানে নিচে বসাবো, পাশে বসাবো আর কি, কারণ ডিএক্স এখানে থাকা আর ডিএক্স এখানে থাকা একই কথা। তো আমি এই ডিএক্সকে এখানে মনে করে ডিএক্স এর মানটা বসাবো। ডিএক্স এর মান কি? মাইনাস এ মাইনাস ডি বাই টু, মাইনাস এ মাইনাস ডি ডিভাইড বাই টু, আর হচ্ছে সাইন থিটা ডি থিটা। একটু কষ্ট হবে লিখতে, সাইন থিটা ডি থিটা, একটু বোঝার চেষ্টা করবা, হয়তো দেখা আছে না, সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু, এই পাশে সব মান তো লিখে ফেলছে, ওর নিচের মানটা লিখে নেই, নিচে হচ্ছে রুট ওভার, ইকুয়াল টু পরে আগে নিচের মানটা লিখি, রুট ওভার এ মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার, এ মাইনাস ডি ডিভাইড বাই টু হোল স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস এ প্লাস ডি ডিভাইড বাই টু, এক্স মাইনাস এ প্লাস ডি ডিভাইড বাই টু, এটার মান ধরছি কত? এ মাইনাস ডি বাই টু কস থিটা। তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস ডি ডিভাইড বাই টু হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা।
রুট হবে। তাহলে কি লিখছি, কি করছি আসলে, এই দেখো এক্স মাইনাস এ প্লাস ডি ডিভাইড বাই 2, এটার মান এটা বসাই দিছি, তো এটার উপর স্কোয়ার হবে, এটার উপর যেহেতু স্কোয়ার আছে তো এটার উপর স্কোয়ার হবে, ওই স্কোয়ারটা ওর উপরও বসাইছি, স্কোয়ারটা কজের উপরও বসাইছে, স্কোয়ার দিয়ে সুন্দর করে লিখছি। ওকে, আর ইকুয়ালের ওই পাশে কি আছে দেখো, মাইনাস রুট ওভার ল্যামডা বাই এডি, আর এখানে 0 থেকে টিতে ডিটিকে ইন্টিগ্রেশন করলে আমরা শুধু টি পাবো, আপার লিমিট লোয়ার লিমিট বসালেও টি পাবো, 0 থেকে টি যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট বসালেও টি পাবো, সেটা আমি সরাসরি করে দিছি। এরপরে লাইনটা করার জন্য আমাদের একটু জায়গা দরকার, তো যে জায়গাটা আমরা এখান থেকে ব্যবস্থা করব, পুরা জায়গাটা খালি করে ফেলি। তাহলে এখন দেখো এইটুকু পাইছি, এবার এটার কাজ আমরা শুরু করবো ইন্টিগ্রেশনে কি করতে পারি। তাই দেখে পরের লাইন আমরা এইভাবে করবো, বা 0 থেকে পাই যেমন আছে তেমন থাক, উপরে যা আছে তা থাক, এ প্লাস ডি, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আবার লসাগু করে দিও না, কারণ লসাগু করে দিলেই তুমি বিপদে পড়বা, এ মাইনাস ডি ডিভাইড বাই 2 cos θ, লসাগু করে দিলেই বিপদে পড়বে, লসাগু করবা না। নিচে কি করতে পারি দেখো, a মাইনাস ডি বাই 2 হোল স্কোয়ার, এ মাইনাস ডি বাই 2 হোল স্কোয়ার দুজনের আছে, কমন নিয়ে ফেলতে পারবো। তাহলে একটা বিশাল আকারের একটা রুট ব্যবহার করে আমরা a মাইনাস ডি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার কমন নিয়ে ফেলতে পারি। আর এটা যদি কমন নিয়ে নিই, ওর কাছে বাকি থাকে 1, ওর কাছে বাকি থাকে cos স্কয়ার থিটা। শুধুমাত্র এই বিষয়টা পাওয়ার জন্য, এই যে দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা আসতেছে, মানে সূত্র ব্যবহার হচ্ছে কিসের সূত্র ব্যবহার হচ্ছে, সূত্র ব্যবহার হচ্ছে ত্রিকোণমিতির। তো আমি এটাই বলছিলাম যে এখানে যেটা আছে এ স্কোয়ার, এখানে ঠিক হুবহু এ স্কোয়ার চলে আসে যদি আমরা এই ফরমেশনের সূত্রটা অ্যাপ্লাই করি, কি এক্স ডি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তখন আমরা যদি এক্স ইকুয়াল টু এ কস থিটা ধরি, তাহলে এমন অবস্থা হয়, রুটের ভিতরে এমন অবস্থা হয় যে একটা ত্রিকোণমিতির সূত্র আসে, ফলে রুট উদাহ হইতে সহজ হয়। তাহলে দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা, এর পরের লাইনে আমি, আচ্ছা এটার সাথে আরও কি গুণ আছে সেগুলো একটু লিখে ফেলি। এর সাথে আরও গুণ আছে মাইনাস এ মাইনাস ডি বাই 2, সেটাও আমি লিখে ফেলি একদম, মাইনাস এ মাইনাস ডি বাই 2 সাইন থিটা ডি থিটা সাইন থিটা ডি থিটা। আমি একটু এই জায়গাটাকে মুছি, সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস রুট ওভার ল্যামডা ডিভাইড বাই এ ডি ইন্টু টি। ওকে, এখান থেকে আমরা টাইম বের করতে পারবো আশা করারে। তাহলে কি বললাম, এই ফর্মুলা আমাদেরকে এতই সহজ করে দিছে যে এখানে এখন রুট ওভারটা চলে যাবে। দেখো কিভাবে 1 মাইনাস cos স্কয়ার, এর পরের লাইন কিভাবে করবো দেখো, এর পরের লাইনে আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান লিখে দিব সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান লিখে দিব জাস্ট সাইন স্কয়ার থিটা। এবার দেখো এই বান্দা আর এই বান্দার মধ্যে গুণ সম্পর্ক আছে এবং দুজনের স্কোয়ার আছে, ফলে স্কোয়ার এবং রুট কাটা যাবে পরের লাইনে। তাহলে পরের লাইনে যদি স্কোয়ার রুট কাটা যায়, তাহলে আমি এই লাইনেই করে ফেলি, সেটা এই লাইনে আমি এইভাবে মুছে দিলে স্কোয়ার রুট আমার জন্য কাটা হয়ে যাচ্ছে, স্কোয়ার রুট কাটা, এই স্কোয়ার রুটও কাটা। তাহলে এখানে আর বাকি কি আছে, বাকি আছে শুধুমাত্র এ মাইনাস ডি বাই 2 সাইন থিটা। ওকে, আবার এখানেও দেখো এ মাইনাস ডি বাই 2 সাইন থিটা। তাহলে এর পরের লাইনে কি হবে, এই এ মাইনাস ডি বাই 2 সাইন থিটা আর এই এ মাইনাস ডি বাই 2 সাইন থিটা কাটা যাবে, আর শুধু মাইনাস ডি থিটা থাকবে। আর এই মাইনাসটা যদি আমি গুণ করে বাইরে নিয়ে আসি, মাইনাসটা যদি গুণ করে বাইরে নিয়ে আসি, তাহলে এখানে থাকবে শুধুই ডি থিটা, নিচে কিছু থাকবে না, নিচে কিছুই থাকবে না, শুধুই ডি থিটা থাকবে। এটাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো, আর এই মাইনাস চিহ্নটা আমি এখানে লিখতে পারবো। তাহলে আমি অনেকগুলো লাইন এই জায়গায় করে ফেলছি, একটু বোঝার চেষ্টা করিও, তোমার কিন্তু অনেকগুলো লাইন স্টেপ বাই স্টেপ করতে হবে। ওকে, তো এরপরে আমরা কি করব, এরপর আমি এখানে একটা মাইনাস দেখতে পাচ্ছি, এখানে একটা মাইনাস দেখতে পাচ্ছি, পরের লাইনে আমরা দোনো মাইনাসকে তারা দিতে পারবো, এদিকে মাইনাস চলে গেলে সে এরকম দেখাবে, আর এদিকে মাইনাস চলে গেলে এই মাইনাসটা চলে যাবে। এবার আমি ইন্টিগ্রেশন করে দিব, খেয়াল করো এবার ইন্টিগ্রেশন খুবই সহজ। ইন্টিগ্রেশন কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে। এই প্লাসের আগে যে জিনিসটা আছে তার কাছে কোনো থিটা আছে কিনা আমাকে একটু চেক করতে হবে। এ প্লাস ডি বাই 2 কোনো থিটা নাই, এখানে আবার ডি এর একটা মান আছে না, এই ডি এর মানও কিন্তু কোনো থিটা নাই, যার কারণে আমরা এটাকে ধ্রুবক ধরতে পারি। আর তোমরা নিশ্চয়ই জানো যে ধ্রুবককে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে তার সাথে একটা চলক গুণ হয়। তো চলক এখানে কি, যেহেতু থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে, ফলে থিটা হচ্ছে চলক। আর এখানে যখন আমি ওকে ইন্টিগ্রেশন করব, তখন এ মাইনাস ডি বাই 2 হচ্ছে ধ্রুবক, আর তার সাথে cos থিটার যেটা গুণ আছে তাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সাইন থিটা। খেয়াল করবা, cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা, আর cos থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে এখন এটার আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিব 0 থেকে পাই। ওই পাশে যা আছে তা থাকবে, ওই পাশে নিয়ে আমি আলোচনা করতেছি না। পাই যদি এখন আমি আপার লিমিট লোয়ার লিমিটে বসাই দিই, তাহলে আমরা পাবো এ প্লাস ডি বাই 2 ইন্টু পাই, এ প্লাস ডি বাই 2 ইন্টু পাই, আর প্লাস এখানে যদি পাই বসে তাহলে আমরা পাবো 0, মাইনাস লোয়ার লিমিট পাবো 0 প্লাস 0। কেন দেখো, এখানে যদি আমি পাই বসাই, সাইন পাই সমান 0, ফলে এটা পুরোটা 0 হয়ে যাবে। আর লোয়ার লিমিট যখন 0 বসাবো, এই 0 যদি এখানে বসাই ওর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, আর এই 0 যদি এখানে বসাই তাহলে সাইন 0 সমান 0, ফলে আবার 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা আলটিমেটলি আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে শেষ পর্যন্ত যেটা পাবো সেটা হচ্ছে এটা, খালি এই জিনিসটা পাবো। তাহলে এই পাশে এই জিনিসটা পাচ্ছি, আর ওই পাশে পাচ্ছি
রুট ওভার ল্যামডা ডিভাইডেড বাই এডি ইন্টু টি, রুট ওভার ল্যামডা ডিভাইড বাই এডি ইন্টু টি। তাহলে এই পাশেরটা এই পাশে লিখে ফেলছে। এবার এখান থেকে আমরা টি এর ইকুয়েশন বের করে আনবো। যথেষ্ট পরিশ্রম হয়েছে, আশা করা যায় যে তোমাদেরও পরিশ্রম আর কম হয় নাই। এখানে আমি টি ইকুয়াল টু বের করবো, তাহলে আমি টি ইকুয়াল টু কি লিখতে পারি, টি এর সাথে যারা আছে তাদেরকে দিকে উপরে নিচে গুণ করে দিব। এখানে পাচ্ছি এ প্লাস ডি ইন্টু পাই ডিভাইড বাই 2 আর ইন্টু রুট ওভার যেটা আছে সেটা উল্টা করে দিব, উল্টা করে কি হবে এডি ডিভাইডেড বাই ল্যামডা। অর্থাৎ কি হয়েছে, টি এর সাথে যারা গুণ আছে তারা সমান চিহ্নের আরেক পাশে গিয়ে উল্টে গেছে, যেটা নিচে ছিল সেটা উপরে চলে গেছে, যেটা উপরে ছিল সেটা নিচে চলে গেছে। আর আমি একটু ঘুরে লিখছি আর কি, এগুলো তো না বুঝার কিছু না। এবার আমার কাজ হচ্ছে এই যে টিগুলো যেটা আসছে সেটাই আমাকে পর্যায়কালের এখানে হিসেব করতে হবে, কিন্তু এখানে যে টিগুলো যেটা পাইছি এই জায়গাতে একটা ডি আছে, ডি এর মান ছিল এটা, এই ডি এর মান আমরা বসাই দিব। খুব ভালো করে খেয়াল করো, এটা ছিল ডি এর মান, এই ডি এর মান আমি এখন বসাই দিব। তাহলে আমি রুট ওভারটাকে আগে সামনে নিয়ে আসি এবং সেখানে ডি এর মান বসাই। তাহলে আমরা কি পাবো, এভাবে লিখি এ বাই ল্যামডা ইন্টু ডি, এ বাই ল্যামডা ইন্টু ডি, তারপর হচ্ছে ইন্টু এ প্লাস, এভাবে লিখবো না, আমরা লিখবো পাই বাই টু ইন্টু এ প্লাস ডি, এভাবে লিখতে পারি। খেয়াল করো, এটাকে আমি এখানে লিখছি, এই ডিটাকে একটু পাশে নামাই লিখছি, আর এখানে যে এ প্লাস ডি আছে সেই এ প্লাস ডিটাকে একটু নামাই লিখছি যাতে আমার ডি এর মান লিখতে সুবিধা হয়। তো আমি এখানেই লিখে দিচ্ছি, দেখো ডি এর মান হচ্ছে ল্যামডা এ ডিভাইডেড বাই 2 মিউ এ মাইনাস ল্যামডা। তাহলে এই হচ্ছে ডি এর মান। আর এখানে দেখো ডি এর মান যেটা সেটা আমি এখানে লিখে দিই, ল্যামডা এ ডিভাইডেড বাই 2 মিউ এ মাইনাস ল্যামডা, এই হচ্ছে ডি এর মান। তাহলে খুব ভালো করে খেয়াল করতে হবে, এইখানে ডি এর মান বসাইছে, এখানে ডি এর মান বসাই দিয়েছি। তো এখানে যে অবস্থায় আছে সেখানে ডি এর মান বসে এত বড় হয়ে যাবে, ফলে আমরা যেহেতু তাকে একটু নামাই লিখতে পারতেছি, তো আমরা একটু নামিয়েই কল্পনা করলাম আর কি, এখানে আর অসুবিধার কি আছে। তাহলে এখন দেখো আমরা এখানে কি কি পাচ্ছি। আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ল্যামডা কাটা, আমি প্রথমে কেটে দিই আমার জন্য সুবিধা হয়, এই ল্যামডা আর এই ল্যামডা কাটা। তাহলে আর কি পাচ্ছি, এ আর এ মিলে হবে এ স্কোয়ার, ওই এ স্কোয়ার রুট ওভারের সাথে মোকাবিলা করে খালি এ দিবে, আর নিচে কোনো স্কোয়ার না থাকার কারণে নিচে আসবে 2 মিউ এ মাইনাস ল্যামডা, এরকম আসবে 2 মিউ এ মাইনাস ল্যামডা। আর এরপরে এখান থেকে কি পাচ্ছি দেখো, ইন্টু পাই বাই 2, যেমন আছে তেমন থাক, পাই বাই 2, এখানে আমাকে একটু লসাগু করতে হবে, আর লসাগু হবে 2 মিউ এ মাইনাস ল্যামডা, আর এ যদি এর সাথে গুণ হয় তাহলে হবে এ ইন্টু 2 মিউ এ মাইনাস ল্যামডা প্লাস হচ্ছে ল্যামডা এ। আমি একটু এটা থার্ড ব্র্যাকেট দিতে চাচ্ছি, কারণ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ছড়াছড়ি হয়ে গেছে, এরকম লিখতে পারি। সরি, আমি ভুল করছি, এই ব্র্যাকেটটা এখানে হবে না, এই ব্র্যাকেটটা হবে যেখানে। তাহলে কি করলাম, লসাগু করলাম, লসাগু এটা আসছে, এটা উপরে এর সাথে গুণ হয়েছে, আর এটা কাটা, এটা খালি উপসছে, লসাগু করছে জাস্ট। ওকে, তো দেখো প্রত্যেকটা লাইন বুঝাইতে হচ্ছে। আমি এটাকে এভাবে লিখতে পারি, পাই এ ডিভাইডেড বাই রুট ওভার 2 মিউ এ মাইনাস ল্যামডা। ওকে, আর এখানে 2 আছে, সেই 2টা আমি সামনে বসাই, মানে পাই উপরে গুণ হয়েছে, 2 নিচে গুণ হয়েছে এবং এভাবে বসছে। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে বাকি যা আছে তা আমি লিখবো, নিচে যেটা আছে সেটা বাকি থাকতেছে 2 মিউ এ মাইনাস ল্যামডা, আর উপরে কি ঘটতেছে দেখো, এ যদি ওর সাথে গুণ হয় তাহলে হবে 2 মিউ এ স্কোয়ার, 2 মিউ এ স্কোয়ার, খুব ভালো করে খেয়াল করবা। আর যদি ল্যামডার সাথে গুণ হয় তাহলে হবে এ ল্যামডা, সেটা মাইনাস হবে, আর এখানে একটা এ ল্যামডা প্লাস হবে, কাটা যাবে, তাহলে সেগুলো আর আমার লেখার দরকার নেই, সরাসরি আমি ক্যান্সেল করে দিছি। এবার কি পাচ্ছি দেখো, এই 2 এবং সেই 2 ক্যান্সেল, দেখিও আবার এই 2 কেটে দিও না, কেন, কারণ এই 2 পুরোটার সাথে গুণ সম্পর্ক নেই, ফলে ওর সাথে ওর কাটা যাওয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই 2 গুণ সম্পর্ক আছে, এই 2 কাটা যাবে, ফলে আমরা উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি 2 উপরে 2, এখানে আনসার হতো, আচ্ছা ঠিক আছে, এই 2 কাটা যাচ্ছে, তাহলে আমরা উপরে কি পাচ্ছি, পাই, তারপরে পাচ্ছি মিউ, আর এ মিলে হবে এ কিউব, তাহলে উপরে পাচ্ছি পাই মিউ এ কিউব, আর নিচে কি পাচ্ছি সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে, 2 মিউ এ মাইনাস ল্যামডা, 2 মিউ এ মাইনাস ল্যামডা দুটোর গুণ সম্পর্ক আছে নিচে। তাহলে একটা কাজ করি, 2 মিউ এ মাইনাস ল্যামডা, খেয়াল করো 2 মিউ এ মাইনাস ল্যামডা, এটার উপর যে রুট ওভার আছে সেই রুটকে আমরা 1/2 লিখতে পারি পাওয়ারে, আর এখানে যে 2 মিউ এ মাইনাস ল্যামডা আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি 2 মিউ এ মাইনাস ল্যামডা, তার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার হচ্ছে 1/2। বেজ একই রকম হলে পাওয়ার উপরে যোগ হয়, তাহলে আমি পাওয়ার উপরে যোগ করে এভাবে লিখতে পারি যে এত টু দি পাওয়ার
হাফ প্লাস 1 লিখতে পারি। এই হাফের সাথে যদি 1 যোগ করে তাহলে আমরা পাবো 3/2, 3/2 এরকম লিখতে পারি, এরকম পাবো। এই 3টাকে যদি আমি এখানে লিখতে চাই এভাবে লিখতে পারি 2 মিউ এ মাইনাস ল্যামডা হোল কিউব লিখতে পারি, আর তাদের মাথার উপরে আবার 1/2 লিখতে পারি। খুব ভালো করে খেয়াল করবা, 2 মিউ এ মাইনাস ল্যামডা হোল কিউব লিখতে পারি, তার মাথার আবার 1/2 লিখতে পারি। তোমাদের নিশ্চয়ই মনে আছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়ে যায়, তো আবার আগের জায়গায় ফেরত আসতেছে। কিন্তু এই হাফ সমান আমি আবার রুট দিয়ে লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি রুট ওভার 2 মিউ এ মাইনাস ল্যামডা হোল কিউব, রুট ওভার 2 মিউ এ মাইনাস ল্যামডা হোল কিউব। তাহলে আমি সেটাই এখন এখানে লিখবো যে রুট ওভার 2 মিউ এ মাইনাস ল্যামডা হোল কিউব, কিউবটা রুটের ভিতরে থাকবে, এভাবে লিখতে পারি। এবং ফাইনালি আমি টি এর মান পেয়ে গেছি। খুব ভালো করে খেয়াল করবা, কিন্তু এখন আমি আনসার পাই নাই। এখন তুমি আনসারের দিকে তাকাইলে দেখবা যে সামান্য একটুর জন্য মিলে নেই। পাই মিউ এ কিউব, পাই মিউ এ কিউব, 2a মিউ মাইনাস ল্যামডা হোল কিউব, 2a মিউ মাইনাস 2 মিউ এ মাইনাস ল্যামডা হোল কিউব, সব কিছু মিলে গেছে, খালি একটা অতিরিক্ত 2 মিলে নেই। এখন এই 2 আমাকে মিলাইতে হবে। এই 2 কেন মিলে নেই? কারণ আমি এখনো পর্যায়কাল বের করিনি। যদি আমি পর্যায়কাল বের করতাম তাহলে এই 2 আমাদের মিলে যেত, কিন্তু আমি তো এখনো পর্যায়কাল বের করি না। তাহলে এখন আমরা লিখবো এইটুকু বের করার পর টাইম বের করছি। এই টাইমটা কোথাকার টাইম একটু সেটা আমাদেরকে একটু দেখাইতে হবে। এই এ বিন্দুতে ছিল টি ইকুয়াল টু 0, আর এই এ প্রাইম বিন্দুতে ছিল টি ইকুয়াল টু টি, সেটা ধরছিলাম। এই বিন্দুতে এক্স ইকুয়াল টু ছিল এ, আর এই বিন্দুতে এক্স ইকুয়াল টু ছিল ডি। তো আমরা যখন ইন্টিগ্রেশন করছিলাম তখন এক্স ইকুয়াল টু এ থেকে একদম সরাসরি এক্স ইকুয়াল টু ডিতে ইন্টিগ্রেশন করে ফেলছিলাম। ফলে আমাদের প্রশ্নে এ এবং ডি এর ময়শ্চারাইজিং হয়ে এখানে যা আনসার আসছে, তার মানে এক্স ইকুয়াল টু এ থেকে সরাসরি এক্স ইকুয়াল টু ডিতে আনসার বের করতে চাইছিলাম, এবং টি ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু ডিতে এসে যে টাইমটা হয়েছে সেটা আমি টি মনে করছিলাম। সাধারণত আমরা প্রশ্নের শুরুতে মানে এক্স ইকুয়াল টু এক্স বিন্দুতে টি মনে করছিলাম। তো আমি এক্স ইকুয়াল টু এক্স বিন্দুতে টি মনে করলে সেখানে ইন্টিগ্রেশন খুবই জটিল হয়, যার কারণে আমি সেটাতে একটু এক্সটেন্ড করে এক্স ইকুয়াল টু ডি বিন্দুতে এনে টি ইকুয়াল টু টি মনে করে আনসারটা করছি। ফলে এখানে যে টাইমটা আসছে সেই টাইমটা হচ্ছে এ প্রাইম থেকে এ বিন্দুতে আসার টাইম, সরাসরি কণাটা এ থেকে এ প্রাইম বিন্দুতে আসার টোটাল টাইম। এখন দেখো পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল হচ্ছে কণাটা যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে সেখানে আবার যদি ফেরত আসে তখন সেটা যে টাইমের মধ্যে আসে সেটাই বলে পর্যায়কাল। কণাটা যে টাইমে আবার আগের জায়গায় ফেরত আসবে সেটাকে বলা হবে পর্যায়কাল। তাহলে এখন আমি এখানে যে টিটা পাইছি সেটা হচ্ছে এ থেকে এ প্রাইম বিন্দুর দূরত্ব। তাহলে আমরা বলবো যে সুতরাং পর্যায়কাল সমান, পর্যায়কাল টি সমান হবে 2 ইন্টু এ হতে এ প্রাইম বিন্দুতে আসার সময়, এ হতে এ প্রাইম বিন্দুতে আসার সময়। এবার তোমাদের মধ্যে একটা ঘ্যাবলা নিশ্চয়ই লাগবে, না লাগলে আমি লাগাবো, জোর করে লাগাবো, কারণ এটা জানা উচিত। গত ক্লাসগুলোতে যখন আমরা পর্যায়কাল বের করছি তখন টি ইকুয়াল টু 4 ইন্টু ছিল, আজকে হঠাৎ করে সেটা 2 ইন্টু হয়ে গেল কেন? যারা মোটামুটি ইন্টেলিজেন্ট ওরা বুঝে গেছে যে কেন 2, 4 এই বিষয়গুলো হয়ে গেছে, মানে 4 কেন 2 হয়ে গেছে। গত ক্লাসের সূত্রে তুমি দেখো, যারা হঠাৎ খেয়াল করে না তাদের জন্য, গত ক্লাসে যারা দেখবা যে পর্যায়কাল বের করার সময় 4 ইন্টু লিখছিলাম আর আজকে লিখছি 2 ইন্টু। এই ঘ্যাপলা আমাদেরকে দূর করতে হবে। খেয়াল করো, এই এখানে একটা ও বিন্দু ছিল যেটা আসলে সেন্টার পয়েন্ট ছিল, মূল বিন্দু। খেয়াল করো, আমি যখন 4 দিব তখন আমাকে দূরত্ব লিখতে হবে ও হতে এ এর দূরত্ব, এর এ বিন্দুতে আসতে সময়, ও হতে এ বিন্দুতে আসার সময়। দুটো সূত্রের মধ্যে পার্থক্য খেয়াল করো। এই কণাটা এখান থেকে এখানে আসলেই যদি আমি একটা দূরত্ব হিসেব করি, মানে এই দূরত্বটা যদি আমি জানতে পারি, তাহলে এই দূরত্বের 4 গুণ করলেও আবার আগের জায়গায় আসবে। দেখো, এই ও থেকে এ এর একটা দূরত্ব, ও থেকে এ এর আরেকটা দূরত্ব, ও থেকে এ এর আরেকটা দূরত্ব, ও থেকে এ এর আরেকটা দূরত্ব, 4টা দূরত্ব। তাহলে তুমি যদি এখান থেকে একটুক দূরত্ব বের করো, ইকুয়েশন করে যদি ইন্টিগ্রেশন করে একটুক দূরত্ব বের করো, মানে একটুক দূরত্বের টাইম বের করো, তাহলে 4 গুণ করতে হবে। আর তুমি যদি এখান থেকে একদম ফাইনাল দূরত্ব বের করো, একটুক দূরত্বের টাইম বের করো, তাহলে তোমাকে 2 গুণ করতে হবে। কেন? কারণ এখান থেকে একটুক দূরত্ব যদি তুমি জানো, এখান থেকে এখানে আসার সময় যদি তুমি জানো, সেটার সাথে আর 2 গুণ করলে তো সে আবার আগের জায়গায় চলে যাচ্ছে। এখন যদি তুমি 4 গুণ করো তাহলে ভুল হয়ে যাবে। কেন? কারণ আমি তো এ থেকে এই প্রাইম পর্যন্ত আসার টাইম বের করে ফেলছি, এ থেকে এ প্রাইম পর্যন্ত আসার টাইম বের করে ফেলছি, যে কারণে আমার যেটুক আসছে আর একটু গেলেই আমি আনসার পেয়ে যাচ্ছি।
কিন্তু গত ক্লাসগুলোতে আমি বের করছিলাম এ থেকে মূলবিন্দুতে আসার দূরত্ব, টাইম, মূলবিন্দুতে আসার টাইম। ফলে এ থেকে এখানে আসার টাইম যদি আমি বের করি তো এইরকম টাইম তো আমার 4টা লাগবেই। দেখো এই একটা টাইম, এই 2টা টাইম, এই আবার 3টা টাইম, এই 4টা টাইম। সেজন্য আমরা গত ক্লাসে 4 গুণ করছিলাম এবং সূত্রের দিকে তাকাবা 4-এর সাথে যখন করেছে তখন ও হতে ছিল, আর যখন আজকে আমরা 2-এর সাথে গুণি তখন এ হতে এ প্রাইম। ওকে, তাহলে এ হতে এ প্রাইম বিন্দু দূরত্ব লিখে 2 ইন্টু এ হতে এ প্রাইম বিন্দুতে আসার সময় হচ্ছে এটা, এই যে এখানে টি যেটা বের হয়েছে সেটা হচ্ছে পাই মিউ এ কিউব ডিভাইডেড বাই √2 মিউ এ মাইনাস ল্যামডা হোল কিউব। ওকে, তাহলে এখন এই 2টা আমি উপরে লিখে দিতে পারতেছি, এখানে লিখে দিতে পারতেছি। ফলে আনসার ওরা যা চাইছে তা। তাহলে পর্যায়কাল হবে কতটুকু সেটাও বেড়ে গেছে এবং এর আগেই আমরা বুঝাইছিলাম যে এই দূরত্ব থেকে এত দূরত্বের মধ্যে সে স্পন্দিত হবে, এই দূরত্ব থেকে এত দূরত্বের মধ্যে সে স্পন্দিত হবে আর তার পর্যায়কাল হবে ঠিক এই যেটা বলছে সেটাই আমরা বের করে দেখাইছি। তো একটু ক্রিটিক্যাল প্রশ্ন, এটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদিও প্রশ্নের উপরে যে প্রশ্নটা যদি আমরা পড়ি তাহলে আমরা এতদিন যে প্রশ্নগুলো পড়ছি তাদের কোয়ালিটির প্রশ্নই এটা বটে, কিন্তু তার ক্যালকুলেশনে সমস্যা আছে, তার ক্যালকুলেশনকে গুছিয়ে আনাতে প্র্যাকটিসের দরকার আছে। হুট করে পরীক্ষার হলে গিয়ে এই একবার ক্লাস দেখে পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে এই ক্যালকুলেশন তুমি কখনোই পুরোপুরি করে আসতে পারবে না, এটা আমি নিশ্চিত। তুমি নিশ্চিত কিনা যায় না। তো তোমাকে যেটা করতে হবে অবশ্যই এই ক্যালকুলেশন অন্ততপক্ষে 3বার প্র্যাকটিস করে ফেলতে হবে। আর 3বার প্র্যাকটিস করার পর পরীক্ষার আগের দিনও একবার এই ক্যালকুলেশনকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মাঝখানে যে ক্লুগুলো যে ম্যাথমেটিক্যাল সিস্টেমগুলো আমরা অ্যাপ্লাই করছি সেই সিস্টেমগুলো তুমি হঠাৎ করে পরীক্ষার হলে মনে করতে পারবে না। যাই হোক, আমি আশা করবো যে তোমরা আমার কথা রাখবা, কয়েকবার প্র্যাকটিস করবা। যদি পরীক্ষা মানে কোনোভাবে চলে আসে তো আমরা ডেফিনেটলি এটাকে সহজেই সমাধান করে দিতে পারবো।